আসসালামু আলাইকুম সবাইকে আই এডুকেশন থেকে স্বাগত। তোমরা সবাই জানো যে আই এডুকেশনের এইচএসসি 25 ব্যাচের জন্য শুরু হয়েছে ফাইনাল রিভিশন ব্যাচ। এই ফাইনাল রিভিশনের আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি। আজকে হচ্ছে সি প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই তখনই বলি সি প্রোগ্রামিং এর যখন লেকচার 2টা আমি নিই ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার। আমার যারা ক্লাস করেছো আগেও তারা সবাই জানো এই লেকচারটা অত্যন্ত বেসিক সমৃদ্ধ হয় এবং প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকে এই ক্লাসটাতে। আর সেই সাথে এই ক্লাসটা যারা ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করতে পারবা তারা নিশ্চিত সি প্রোগ্রামিং এ ফুল নাম্বার তুলতে পারবা। এবং তাই বলবো সবাই টেবিলে সুন্দর করে বসে খাতা কলম নিয়ে নাও। আর যেহেতু লাইভটা এমনিও শেয়ার করতে হবে, কারণ তুমিও জানো এই ক্লাসগুলা এক্সামের আগে তোমাকে আবার দেখতে হবে। এত বড় প্ল্যাটফর্মের এতগুলা ক্লাসের মধ্যে তো তুমি আর খুঁজে পাবা না, তাহলে খুঁজে পেতে হলে তোমাকে এমনিও শেয়ার করতে হবে। আর তুমি একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে, লিঙ্কটা একটু দিয়ে দাও। আমিও দেখতেছি যে আসলে আমিও একটু ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে ফেলি, ঠিক আছে? সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কনফার্ম করো যে আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে ওকে, দ্রুত গতিতে তোমরা একটু করো, দ্রুত গতিতে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটাও বলে ফেলো। আর সেই সাথে ইনশাল্লাহ আমরা খুব সুন্দর করে আজকের ক্লাসটা করব ইনশাল্লাহ। এবং সবাই একটু দ্রুত গতিতে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। অনেকেই কিন্তু এই ক্লাসটার জন্য ওয়েট করে আছে গতকালকে থেকে, অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছে যে স্যার আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলতে পারো। তো সুতরাং দ্রুত গতিতে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সব গ্রুপে, আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্টেরও যত গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরাও একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। গত ক্লাসের পিডিএফ, আসলে শোনো, আমি তোমাদেরকে বারবার বলেছি আইসিটি অ্যাসিস্ট্যান্টের নিজস্ব বই আছে, তুমি কেন পিডিএফ পড়বা? পিডিএফ পড়ে পিডিএফ যে কত জমাইছো, নিজে কত পিডিএফ জমাইছো, কত পিডিএফ শেয়ার করে রাখছো, এগুলো জীবনে কখনো পড়া হয় না। সুতরাং পিডিএফ না জমাই দয়া করে ক্লাস নোট করো, ক্লাসে লেকচারে যখন যা বলবো ওটা শিখো। তাহলে সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখেন, আর ক্লাস লিঙ্কটা একটু সব বন্ধুদেরকে দিয়ে, এমনিও তো ক্লাসটা শেয়ার করে রাখবা, ঠিক না? তাই শেয়ার করে রাখাতে যদি 2জন মানুষের উপকার হয় তাহলে তোমার তো ক্ষতি নাই। আর সবাই দেখি 1 মিনিটের মধ্যে নিজের সব বেস্ট ফ্রেন্ডদেরকে মেনশন দাও তো। সবাই 1 মিনিটের মধ্যে নিজের সব বেস্ট ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ইয়েস, আজকে আমরা এসএসসি 25-এর জন্য সি প্রোগ্রামিং ক্লাস করতে যাচ্ছি এবং সি প্রোগ্রামিং এর সর্বপ্রথম যে টপিকটা দিয়ে শুরু করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে সবাই ওকে আজকের ক্লাসটা বুঝতে পারবে, যারা গতকালকের ক্লাস করে না অসুবিধা না, আজকের ক্লাসটা বুঝতে পারবে। এই যে দেখছো ক্লাস শেয়ার করে রাখলে এটাই সুবিধা, যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে তোমার টাইম লাইনে থেকে যাবে, তুমি যে কোনো মুহূর্তে ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন, আমরা তাহলে শুরু করি। সবাই একবার ওকে লিখেন, যারা শেয়ার করছেন তারা একবার শেয়ার ডান লিখেন, যারা শেয়ার করছেন তারা একবার শেয়ার ডান লিখেন, আর যারা দেখতেছেন তারা একবার ওকে লিখেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? স্যার বই কিভাবে পাবো? আমি তোমাদেরকে গতকালকেও বলেছি বই পাওয়ার জন্য আমাকে এত নক দিচ্ছ কেন? তোমরা জাস্ট এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করো, এখানে গেলেই পাবা। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করো, এরপরে এখানে বই সম্পর্কে বিস্তারিত পাবা। দয়া করে এত প্রশ্ন করিও না, এখানে সব লিখা আছে, সব পাবে এখানে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করে জাস্ট। ফেসবুক আছে না তোমাদের হাতে? গুগল আছে না? আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করলেই তো পেয়ে যাবে সবকিছু। তাহলে কেন আমাদেরকে এত প্রশ্ন করো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি কেমন? আজকে আমরা মূলত প্রথমে স্টার্ট করব হচ্ছে, আজকে স্টার্ট করব হচ্ছে অ্যালগোরিদম দিয়ে। এই যে অ্যালগোরিদম কি, এই জিনিসটা দিয়ে স্টার্ট করব। গত ক্লাসে এখানে আমরা শেষ করেছিলাম। এখন তোমাকে আমি বলি, গত ক্লাসে আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম একটা উদাহরণ দিয়ে, যে আমরা যখন কোনো একটা প্রবলেম, কোনো একটা সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে দাফে দাফে বিশ্লেষণ করি তখন তাকে অ্যালগোরিদম বলি। তোমরা তাইলে একটু শর্টকাটে লিখে রাখতে পারো যে কোনো একটা সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে, এই যে সমাধানের উদ্দেশ্যে, সাথে সাথে নোট করে ফেলো তাইলে ভালো লাগবে ক্লাস করতে। সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে দাফে দাফে বিশ্লেষণ করা, দাফে দাফে বিশ্লেষণ করাকে কি বলা হয়? দাফে দাফে বিশ্লেষণ করাকে বলা হবে অ্যালগোরিদম। কোন একটা সমস্যা সমাধানের উদ্দেশ্যে দাফে দাফে বিশ্লেষণ করাকে বলা হবে কি? অ্যালগোরিদম, ঠিক আছে? বিশ্লেষণ করাকে আমরা কি বলবো? অ্যালগোরিদম, ঠিক আছে? এবার মনোযোগ দিয়ে কথা শুনেন। এই সমস্যাগুলাকে
এই দাফগুলাকে যখন আমরা চিত্রের মাধ্যমে চিত্রায়িত করব, দেখেন কি সুন্দর কথা, এই যে দাফগুলাকে যখন আমরা চিত্রের মাধ্যমে চিত্রায়িত করব, চিত্রের মাধ্যমে দেখাবো, এই যে চিত্রের মাধ্যমে দেখাবো, চিত্রায়িত করবো, এভাবে লিখবা, চিত্রের মাধ্যমে চিত্রায়িত করব, তখন তাকে আমরা বলবো ফ্লোচার্ট। তাহলে একটা জিনিস বোঝা গেল, পরীক্ষায় যদি নৈর্ব্যক্তিক আসে যে অ্যালগরিদমের চিত্ররূপ কি, প্রোগ্রামিং এর চিত্ররূপ কি, প্রোগ্রামিং এর চিত্ররূপ ফ্লোচার্ট, অ্যালগরিদমের চিত্ররূপ ফ্লোচার্ট। কারণ কোন একটা সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে যখন দাফে দাফে বিশ্লেষণ করব, তখন তাকে বলবো অ্যালগরিদম। আর সেই দাফগুলাকে যখন চিত্রের মাধ্যমে চিত্রায়িত করব, তখন তাকে বলবো আমরা ফ্লোচার্ট। সবার কি ক্লিয়ার কিনা বলো তো? সবার কি ক্লিয়ার কিনা অ্যালগরিদম আর ফ্লোচার্ট কি? তাহলে একটা প্রবলেমকে যখন দাফে দাফে লিখবো, স্টেপ 1 এ কি হয়েছে, স্টেপ 2 তে কি হয়েছে, আজকে আমরা অনেকগুলো সলভ করবো এরকম, স্টেপ 3 তে কি হয়েছে, 4 এ কি হয়েছে, সবগুলা যখন দাফে দাফে লিখবো, তখন এটাকে অ্যালগরিদম বলবো। এবং সেই দাফগুলাকে যখন চিত্র দিয়ে সুন্দর করে প্রকাশ করব, তখন সেটাকে বলবো ফ্লোচার্ট। ঠিক আছে? এবং তোমরা সবাই জানো, পরীক্ষায় যখন ক খ গ গ হবে, ক আর খ তো হবে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, এবং গ নাম্বারটা মাস্ট বি, হয় অ্যালগরিদম আসবে না হয় ফ্লোচার্ট আসবে, দুইটার একটা। গ নাম্বার প্রশ্ন আসবে, হয় অ্যালগরিদম না হয় ফ্লোচার্ট। এবং গ নাম্বার প্রশ্ন হবে কিরকম বলো? ঘ নাম্বার প্রশ্ন হবে অলওয়েজ কি, অলওয়েজ প্রোগ্রাম। তোমরা দেখিও আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে 39টা মতো সৃজনশীল উত্তর সহ দেওয়া আছে। এই 39টা যদি কেউ সলভ করতে পারো ক্লাস ঘুরার পর, কোনো গাইড লাগবে না, কোনো টেস্ট পেপার লাগবে না, কোনো কিছুই লাগবে না। এই 39টা থেকে 3 স্টার করা যেগুলা সাজেশন যেগুলো দেওয়া আছে, ভাই বড় বড় বই সবাই কিনে, এগুলো কেউ পড়ে না। আবেগে সবাই বই বড়গুলা কিনে, সবাই আলটিমেটলি আইসিটি অ্যাসিস্ট্যান্টই পড়ে। ওকে, আলটিমেটলি এখন একটা কথা, এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিখে ফেলেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে ফেলেন আজকে। ঠিক আছে? এখান থেকে এখনই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে ফেলেন সুন্দর করে, আমার সাথে সাথে বলবেন। এই যে বইয়ের এই উত্তর সহ সৃজনশীল দেওয়া আছে, এই দেখছেন প্রত্যেকটা বোর্ডের উত্তর সহ দেওয়া আছে। আচ্ছা, আমি এগুলো দেখাতে চাচ্ছি না, আমি মূলত কি দেখাতে চাচ্ছি সেটাতে চলে যাই। ওকে, আচ্ছা, এই যে আসেন, এই যে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অনুধাবনমূলক প্রশ্ন সবচেয়ে বেশি আসে। এই যে দেখো, অ্যালগরিদম কি? কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলবো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম তৈরির শর্ত কি? অ্যালগরিদমটা সহজ হতে হবে, ধাপগুলো স্পষ্ট হতে হবে, যাহাতে সহজে বোঝা যায়, এবং সসীম সংখ্যক, বেশি ধাপ বাড়ানো যাবে না, মোটামুটি কম ধাপের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে, বেশি অতিরিক্ত 10-20টা ধাপ করা যাবে না। যত মানে প্রোগ্রামিং এর সাইজ অনুসারে ধাপ হবে। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। তার মানে কি, ভবিষ্যতে যাতে আমরা এটাকে বিভিন্ন জায়গায় কি করতে পারি, আপডেট ভার্সন করতে পারি, বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করতে পারি, সেভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, এমনি বানাই ফেলে রাখলে হবে না। ঠিক আছে? এবার দেখেন অ্যালগরিদমের সুবিধা পরীক্ষা আসে। অ্যালগরিদম করলে কি হয়? অ্যালগরিদম দেখার সাথে সাথে তুমি বুঝে যাবা এই প্রোগ্রামিং এর উদ্দেশ্য কি, এই সফটওয়্যার কি কাজটা করবে, এবং প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, প্রোগ্রামিং এর কোনো ভুল আছে কিনা, স্টেপ গুলা দেখলেই বুঝে যাবে এখানে ভুল কোন স্টেপ। তারপর হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিক, প্রোগ্রাম কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এগুলো বোঝা যায়। ঠিক আছে? জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়। তুমি যখন একটা প্রোগ্রামের আগে অ্যালগরিদম রচনা করে ফেলবা, তখনই তুমি বুঝে যাবা কি একটা জটিল প্রোগ্রামকে কত সহজে রচনা করা যায়। তারপর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনের সাথে, ওই যে বললাম মাঝে মাঝে আমরা দেখি কয়েকটা সফটওয়্যার দিন দিন আপডেট ভার্সন আসে, এই যে পরিবর্তন আর পরিবর্তনের সহায়তা করে। তাহলে এই কয়েকটা পয়েন্ট কি সুন্দর করে দেওয়া আছে, পড়লে ভালো লাগবে না? সংজ্ঞা লিখবা, যার শর্তগুলা আর হচ্ছে উদ্দেশ্য সুবিধাগুলা কি। ওকে, এবার দেখো সেম জিনিস, দেখো এই প্রশ্নটা, এই প্রশ্নটা 2000, এই প্রশ্নটা পরীক্ষা আসছে বোর্ড পরীক্ষায়। ফ্লোচার্ট কয় প্রকার? ম্যাক্সিমাম পোলাফাইন মনে করে কি জানো, ফ্লোচার্ট হচ্ছে এগুলা এত প্রকার, এই যে এত প্রকার, এগুলা মনে করে। না না না, ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার। সবাই বলো একবার, প্রোগ্রাম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার, এটা নৈর্ব্যক্তিক আসছে, বোর্ড প্রশ্ন আছে। ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি প্রোগ্রাম, আর একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। ইভেন তোমরা এটা জানো কিনা জানি না, যে প্রোগ্রাম ফ্লোচার্টই তোমাদের সিলেবাস আছে, সিস্টেম ফ্লোচার্ট তোমাদের লাগবে না। ঠিক আছে? তোমাদের শুধু প্রোগ্রাম ফ্লোচার্টটা পড়লে হবে। ওকে, এবার দেখেন পরবর্তী প্রশ্নে আসি। এই যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্লোচার্টের বৈশিষ্ট্য, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। আল্লাহর ওয়াস্তা আইসিটিতে কেউ দয়া করে রচনা লিখবেন না, এখানে টু দা পয়েন্ট লিখবেন। টু দা পয়েন্ট লিখবা, 5 লাইন হোক 4 লাইন হোক, ফুল নাম্বার। ওকে, আমি তোমাদেরকে বারবার বলেছি, আমি নিজে বোর্ডের কথা কাটি। তো সুতরাং দয়া করে
আল্লাহর ওয়াস্তে দয়া করে হাবিজাবি লিখবেন না। যত কম্পিউটার সায়েন্সের বিষয় হচ্ছে এরকম, যে আইসিটির বিষয় হচ্ছে এরকম, তুমি যত টু দা পয়েন্ট লিখবা, শর্টকাটে লিখবা, তত নাম্বার বেশি পাবা। এই যে দেখো, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তনে সহায়তা করে, সহজে সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। পয়েন্ট আকারে লিখবা, রচনা লিখবা না। ঠিক আছে, এগুলাই হচ্ছে প্রশ্ন। এবার আসো, আমরা প্রথমে আজকে তোমরা সবাই একটা প্রশ্ন লিখো প্রথমে, যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম। সবাই লিখো তো, 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আজকে আমরা 3টা জিনিস পড়বো। এই 3টা জিনিসকে আমরা এমন ভাবে পড়বো যাতে জীবনে কোনোদিন আমার প্রোগ্রামিং এ কোনো প্রকার প্রবলেম না থাকে। ঠিক আছে, সবাই একবার লিখেন 3টি সংখ্যার, সুন্দর করে লিখেন 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের, 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের একসাথে। আর আমার বৈশিষ্ট্য হচ্ছে, আমি যখন পড়াবো তোমাদেরকে দেখা যাবে আমি সব সময় আগে অ্যালগরিদম, আগে প্রোগ্রাম, এরপরে অ্যালগরিদম, এরপরে ফ্লোচার্ট, দাফে দাফে 3টা জিনিসকে আমি একসাথে বুঝাই দিব, প্রত্যেকটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেম। কারণ আমার কথা হচ্ছে, একটা স্টুডেন্ট যখন অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম একসাথে বুঝবে, তখন তার কোনো ধরনের ঘাটতি থাকবে না, এবং সে পরীক্ষায় 25-25 পাবে, প্রোগ্রামিং থেকে যে 25-25 আসবে। এবং তোমরা অনেকেই দেখলাম যে কন্টিনিউয়াস স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট, এগুলা নিয়ে অনেক প্যারাই থাকো। ওয়েট এন্ড সি। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো করো, লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, কোনো কিছু এর পর্যন্ত তোমাদেরকে আমি একদম ইজিলি বুঝাই দেবো। জাস্ট লেগে থাকো ইনশাল্লাহ। বাকিটা আমার উপর ছেড়ে দাও, তোমার দায়িত্ব হচ্ছে ক্লাস করা, বাকিটা আমার উপর ছেড়ে দাও। 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের, এই যে প্রোগ্রাম, তারপরে হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, 3টা জিনিস আমরা দেখবো। এই বেসিক জিনিসটা যে পারবে, সে ইনশাল্লাহ আজকে তার সব ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা একটা ক্যালকুলেটর হিসেবে কল্পনা করি। এই যে 2 ভাগে ভাগ করলাম, এই পাশে আমি আগে অ্যালগরিদমটা লিখি, তারপর এই পাশে ফ্লোচার্টটা লিখবো। ভালো করে কথা শুনেন, আমি একটা জিনিস ভালো করে আগে শুনেন। আমি একটা ক্যালকুলেটরের সংখ্যা কিভাবে যোগ করি বলেন তো? ক্যালকুলেটরটা অন করি, 3টা মান ইনপুট দিই, যোগ করি, সমান দিই, যোগফল ছাপাই, এরপরে ক্যালকুলেটর অফ করি। ঠিক কিনা? একটা ক্যালকুলেটরে কিভাবে যোগ করি? অন করি, 3টা মানকে ইনপুট হিসেবে দিই, যোগ করি, যোগফল ছাপাই, শেষ করি। এই তো, এটাই হচ্ছে কাজ। তাহলে স্টেপ 1, এই যে স্টেপ 1 আমি কি করি? শুরু করি, ধরো শুরু, স্টেপ 1 শুরু করি। এই যে এভাবে লিখবা, হুবহু যেভাবে লিখতেছে এভাবে লিখবা। স্টেপ 2 তে কি করি বলুন তো? স্টেপ 2 তে হচ্ছে কি, 3টা মান ইনপুট নিই, ধরো 3টা মানকে একটা এ দিলাম, একটা বি আর একটা সি, এ বি সি ইনপুট নিই। এই যে এ বি সি এর মান এভাবে লিখো, এ বি সি এর, এই যে এ বি সি এর মান ইনপুট নিই। ঠিক আছে, এরপরে কি লিখবেন? স্টেপ 3 তে আসেন, স্টেপ 3 তে লিখবেন হচ্ছে এ বি সি এর মান যোগ করি। এই যে 3টা মানকে আমরা কি করব? যোগ করব, এ বি সি এর মান যোগ করি। ওকে, এবার চতুর্থ হচ্ছে কি? স্টেপ 4। এই যে স্টেপ 4 হচ্ছে যোগফল ছাপাই, যোগফলটাকে আমি দেখাই। ওকে, এরপরে হচ্ছে স্টেপ 5 হচ্ছে শেষ করি, স্টেপ 5 হলো শেষ করি। এখন তোমার মনে আমার স্বাভাবিক একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে সেটাও বলে দিই। প্রথমে তুমি বললা শুরু করি, এখন তোমার মনে প্রথম প্রশ্ন আসবে, স্যার আমি এবিসি কেন ধরলাম? আচ্ছা, একটা ক্যালকুলেটর তুমি বানাবে, এটা তো এক একজন এক এক মান দিতে পারে। আমি এক ধরনের মান দিব, তুমি এক ধরনের মান যোগ করবা, আরেকজন আরেক ধরনের মান। এখানে 600-700 জন ক্লাস করতেছো, সবাই এক একজন এক এক ধরনের মান যোগ করবা। সুতরাং অজ্ঞাত রাশি ধরলে বেটার। অজ্ঞাত রাশি ধরবো, যার যে মান ইচ্ছে সে মান নিবা এর মান, বি এর মান যার যে মান ইচ্ছে সে মান নিব, সি এর মান যার যে মান ইচ্ছে সে এর মান নিব। 3টা মানকে ইনপুট হিসেবে নিব এবং 3টা মানকে যোগ করব, 3টা মানের যোগফলকে ছাপাবো আর শেষ করব। এটাই হলো অ্যালগরিদম। দেখছো কি সুন্দর করে 3টা মানকে যোগ করার জন্য আমরা একটা প্রোগ্রাম, সফটওয়্যার যে বানাবো, সেই সফটওয়্যারের প্রবলেমের ধাপগুলোকে বিশ্লেষণ করলাম। এটাই হলো অ্যালগরিদম। কথা বুঝাইতে পারছি? সবার কি ক্লিয়ার? এটা লিখা শেষ হলে সবাই নাম লিখেন। এখনো যারা 3 জন করে ফ্রেন্ডের মেনশন দেন নাই, এটা কিন্তু অন্যায়, আপনি আপনার বন্ধুকে বঞ্চিত করতে পারেন না। অন্তত বন্ধু ক্লাস করুক না করুক, তাদের অন্তত, যেহেতু এই ক্লাসগুলো ফ্রি, তাদের মেসেঞ্জার গ্রুপ অন্তত লিঙ্কটা দিতে পারেন, যে তোদের প্রোগ্রামিং এ অনেক দুর্বলতা আছে আমি জানি, লিঙ্কটা দেখ, ক্লাসগুলো করলে তোর হয়তো ভালো লাগতে পারে। আর এখানে তো এফআরবি তে ফি তো বেশি না মনে হয়,
70 টাকা না 80 টাকা, এটা তো ফি না, এটা তো জাস্ট আমার মনে হচ্ছে বিদ্যুৎ বিলও না। ঠিক আছে, এটা টিচার্স বিল তো অনেক দূরের কথা, এটা তো বিদ্যুৎ বিলও না। ওকে, তাহলে এটা তোমরা সবাই একটু বন্ধুদেরকে 3 জন করে মেনশন করো, আর হচ্ছে সেই সাথে সব বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, এবার দেখেন, আমি আরেকবার বুঝাই যাদের জন্য বলেছি। প্রথমে শুরু করবা 3টা মানকে ইনপুট হিসেবে নিব, এই জন্য 3টা মানকে যোগফল বলছি, যোগফল নির্ণয় এই জন্য যোগ করি, আর হচ্ছে যোগফল সবাই শেষ করি। এবার দেখো ফ্লো চার্ট জিনিসটা কি, ফ্লো চার্ট জিনিসটা আগে বুঝো। এই যে দাফ গুলাকে চিত্রের মাধ্যমে চিত্রায়িত করা, ফ্লো চার্টের কিছু সিম্বল আছে, আগে এগুলো জানতে হবে, না হলে পারবে না। এই যে যখনই কোনো প্রোগ্রাম শুরু বা শেষ করব, তখন এই চিহ্নটা ব্যবহার করবো, এটাকে বলা হয় ডাম্বেল বা অর্ধবৃত্তাকার। পরীক্ষায় এটাই আসে, অর্ধবৃত্তাকার চিহ্নটি প্রোগ্রামিং এর স্টার্ট আর ফিনিশ, শুরু অথবা শেষের জন্য ব্যবহার হয়। স্টার্ট বা ফিনিশ এভাবে লিখে রাখো। নৈর্ব্যক্তিকে কিন্তু আসবে কি জানো, প্রোগ্রাম শেষ করার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়, অপশনে থাকবে অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকার, এটা মাথায় রাখতে হবে। দেখো তোমাদের কাজকে আমি 15টা MCQ দেখানোর কথা, এগুলো আজকে দেখাবো, এবং তুমি নিজেই দেখতে পাবা যে এই অর্ধবৃত্তাকার চিহ্নটা কিভাবে ব্যবহৃত হয়, যা পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসে ফ্লো চার্ট থেকে, এটা আজকের ক্লাস দেখলেই বুঝতে পারবা। এবার আসেন পরবর্তী প্রশ্ন, যে তোমাকে বলা হতে পারে এই যে সামান্তরিক চিহ্ন, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কোণগুলা সমকোণ নয়, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কোণগুলা সমকোণ নয়, তাকে বলি সামান্তরিক। সামান্তরিক চিহ্নটা কেন ব্যবহার করা হয়, প্রোগ্রামিং এ যখন কোনো ইনপুট নেই, প্রোগ্রামিং এ যখন কোনো আউটপুট দেয়, ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয় হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, প্রোগ্রামিং এ যখন কোনো ইনপুট নেই, তখন ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয় হচ্ছে সামান্তরিক। ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত হয় হচ্ছে সামান্তরিক। পাশে লিখে রাখো এই যে সামান্তরিক চিহ্ন ব্যবহৃত হয়, কারণ এক্সামে আসবে কি জানো, এক্সামে নৈর্ব্যক্তিক আসবে হচ্ছে এইভাবে, যে সামান্তরিক চিহ্নটি প্রোগ্রামিং এর কোন অংশের জন্য ব্যবহৃত হয়। এখন তুমি তো জানো যে চিহ্ন সামান্তরিক কি, তোমার মাথায় নেই। অনেক ছেলে মেয়েদের আর একটা জিনিস তোমরা জানো কিনা জানি না, এক্সাম হলে নাকি একটা স্টুডেন্টের প্রেসার সবচেয়ে হাই অথবা সবচেয়ে লো থাকে। তা এখন স্যার এটা কিভাবে বুঝবো, তোমরা তো কেউ পরীক্ষার হলে ম্যাপে দেখো না, এই জন্যই এটা বুঝতে পারো না। কিন্তু অনেক সায়েন্টিস্ট বলেছেন এটা, যে একটা এক্সাম হলে একটা স্টুডেন্টের সবচেয়ে বেশি প্রেসার হয় হাই থাকে, না হয় লো থাকে, কারণ ওই সময় প্রচুর প্রেসার চাপ কাজ করে। আর ভাই, একটা পরীক্ষার যদি MCQ খারাপ হয় না, এই পরীক্ষার ভালো হবে না, এটা মাথায় রাখবা। এক্সামের শুরুতে তোমাকে প্রশ্ন দিবে MCQ প্রশ্ন, তুমি ভুলে দেখা যাচ্ছে কি 25টার মধ্যে 5টাও দাগাইতে পারো না, 25টার মধ্যে তুমি 5টা MCQ দাগাইতে পারো নাই, তাহলে তোমার রেজাল্ট আর ভালো হবে না, এবং তুমি সিকিউতে হাত চলবে না তোমার। সুতরাং দয়া করে গুছানো প্রিপারেশন নেন। আপনারা আমাকে জিজ্ঞেস করেন স্যার আপনি এত বেসিক কেন পড়ান, আরে ভাই বেসিক না পড়াইলে তো MCQ ফেল করবা, তুমি বেসিক না জানলে MCQ ফেল করবা। তোমরা তো স্লাইড দেখে অভ্যস্ত, সমস্যা হচ্ছে ওই জায়গায়। এইসব ক্লাস দিয়ে তোমার থিওরি পাস করবা, কিন্তু MCQ তো পদে পদে ধরা পড়বে, এটা আমার থেকে লিখিত নাও নাই। ওকে, এবার আসেন পরের প্রশ্ন, যে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র প্রোগ্রামিং এর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কোণগুলো সমকোণ, তাকে বলা হবে কি আয়তক্ষেত্র। তাকে কি বলা হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি করে, আয়তক্ষেত্রের মধ্যে কিসের কিসের কাজ হয়, প্রসেস, সমস্ত প্রসেস, প্রোগ্রামিং এর সমস্ত প্রসেসের কাজ হয় আয়তক্ষেত্রে, সমস্ত প্রক্রিয়াকরণের কাজ হয়। এটা অনেকবার আসছে পরীক্ষায়, যে প্রক্রিয়াকরণের কাজ, প্রসেসের কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ সমান, যোগ বিয়োগ গুণ ভাগ সমান, ভ্যালু অ্যাসাইন করা, সবগুলার কাজ হবে এই প্রসেসে। কোনো যোগের কাজ, কোনো বিয়োগের কাজ, কোনো গুণের কাজ, কোনো ভাগের কাজ, যত ধরনের কাজ আছে এবং কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করে রাখা, সবগুলার কাজ হবে হচ্ছে আয়তক্ষেত্রে। এবং এটাকে বলা হয় প্রসেস, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কোণগুলা সমকোণ, তাকে বলবো আয়তক্ষেত্র। এবং সবচেয়ে মজার দেখো এবার, এবং সবচেয়ে মজার বৃত্ত, প্রোগ্রামিং এর দুইটা চিত্রকে সংযুক্ত করার জন্য সংযোগ চিহ্ন বলা হয় বৃত্ত, সংযোগ চিহ্নকে বলা হয় বৃত্ত, সংযোগ, প্রোগ্রামিং এর সংযোগ চিহ্ন। এরপর হচ্ছে শর্ত বা ইফ এলস, শর্ত বা ইফের জন্য, শর্ত বা ইফের জন্য অনেকে বলে রম্বস, অনেকে বলে ডায়মন্ড, এই যে চিহ্নটা ব্যবহৃত হয় রম্বস বা ডায়মন্ড, যে যে চতুর্ভুজের 4টি বাহু সমান কোণগুলা সমকোণ নয়, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কোণগুলা সমকোণ নয়, এই যে এটা হচ্ছে সিদ্ধান্ত চিহ্ন, সিদ্ধান্ত, সিদ্ধান্ত চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা কয়টা চিহ্ন পেলাম, এই যে কয়টা চিহ্ন পেলাম বলো। একটা, প্রথমে 5টা পেয়েছে অর্ধবৃত্তাকার, এরপরে পেয়েছে সামান্তরিক, এরপরে পেয়েছে আয়তক্ষেত্র,
প্রসেসের জন্য, এরপরে পেয়েছি সংযোগ, বৃত্ত, এরপরে পেয়েছি রম্বস বা ডায়মন্ড, সিদ্ধান্ত চিহ্ন, ইফ এর জন্য ব্যবহৃত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দুই চিহ্নের মধ্যে প্রবাহ চিহ্ন। অনেক স্টুডেন্ট বলে স্যার ফ্লো চার্টে কেন নাম্বার পাই না? আরে তুমি প্রবাহ তো দাও নাই, দুই চিত্রের মাঝখানে যে প্রবাহ চিহ্ন আছে সে প্রবাহ চিহ্ন যদি না দাও তাহলে এটা তো ফ্লো চার্টই হবে না। ফ্লো মানে কি? এক চিত্র থেকে আরেক চিত্রের প্রবাহ দেখাইতে হবে, এটা তারপরে ফ্লো চার্ট হবে। তোমরা কি করো, এমনি দাগ একটা দাও, এভাবে দাগ একটা দাও, নাম্বার দিবে না। টিচার সিরিয়াসলি নাম্বার দিবে না, কারণ এই চিত্রের নামই প্রবাহ, এভাবে দিতে হবে এটা। ঠিক আছে, এই টোটাল 6টা সিম্বল। যদি কেউ জিজ্ঞেস করে যে প্রোগ্রামিং চার্টের কয়টা সিম্বল থাকে, মূলত সিম্বল হচ্ছে 6টা। এরপর হচ্ছে প্রোগ্রাম এমনি ফ্লো চার্ট কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। অনেকে 6 প্রকার লিখে দেয়, এগুলোর জন্য 6 প্রকার লেখা যাবে না। ফ্লো চার্ট 2 প্রকার, প্রোগ্রাম ফ্লো চার্ট, সিস্টেম ফ্লো চার্ট। আর এগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্টের সিম্বল। প্রোগ্রাম ফ্লো চার্টের সিম্বল হচ্ছে এগুলো। সবার কি এই বেসিকটা ক্লিয়ার কিনা বলেন তো? সবার এই বেসিকটা ক্লিয়ার কিনা একটু বলেন তো? সবার এই বেসিকটা ক্লিয়ার কিনা? জাস্ট এটা একটু কমেন্ট করেন, সবার এই বেসিকটা ক্লিয়ার কিনা। ওকে, সবার এই বেসিকটা ক্লিয়ার কিনা বলেন তো? একটু বলেন তো সবার এই বেসিকটা ক্লিয়ার কিনা দ্রুত গতিতে। ওকে, সবার কি বেসিকটা ক্লিয়ার কিনা? এই শোনো, এই গুরুত্বপূর্ণ ক্লাসে উল্টাপাল্টা কথা বলিও না। এই ক্লাসগুলো আবার যে করার সুযোগ পাবে এই সময়টাও তোমার নাই। এই এসএসসি 25-এর আগামীবার যে এই ক্লাসগুলো যে আরেকবার রিভিশন করবা, সেই সময়টাও তোমার নেই। এবং তুমি এই সময়টাতে যদি কথাবার্তা বলো তাহলে নিজের প্রতি নিজে কি পরিমাণ অন্যায় করতেছো চিন্তা করো। মোবাইল টিপে টিপে নিউজ স্পিডে গিয়ে গিয়ে ক্লাস করিও না, মনোযোগ দিয়ে মোবাইলটা সামনে রেখে ক্লাস করো সুন্দর করে। এই ক্লাসটা তুমি দ্বিতীয়বার রিভিশন করার মতো সময় নেই তোমার হাতে, এটা মাথায় রেখে ক্লাসগুলো করো। ওকে, আর এক্সামের দিন সকালবেলা কি হবে এটা মাথায় আছে তো? এক্সামের দিন সকালবেলা কেমন লাগে? হ্যাঁ, সকাল রেজাল্ট যেদিন দিবে সেদিন সকাল 11টা পর্যন্ত কি অবস্থা হবে, এদিন রাতে কি অবস্থা হবে, একটু চিন্তা করি এগুলো। ঠিক আছে, এসএসসি পরীক্ষা দিছিল না, ওই দিন সকাল 11টা পর্যন্ত কি অবস্থা ছিল, এগুলো একটু ভাবে চিন্তা করবা কাজ। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। তোমরা তোমরা আর ক্লাসগুলো টাইম লাইনে রেখে দিবা, কারণ প্রোগ্রামিং ক্লাস মিনিমাম 2বার করতে হয়। এই ক্লাসগুলো একবার রিভিশন এখন করবা, আবার করবা। ঠিক আছে, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমার ক্লাস আরো আগেও করছে, তারা হয়তো এখন আবার রিভিশন করতে চলে আসছে সবাই। ঠিক আছে, প্রোগ্রামিং ক্লাসটা মিনিমাম 2বার করতে হয়। এই জন্য বারবার বলতেছি ক্লাস শেয়ার করে রাখবা এবং বন্ধুদেরকে দিয়ে দিবা যে তোরাও করতে পারো চাইলে। প্রোগ্রামিং তো আর ফ্রিতে পাওয়া খুব বেশি একটা যায় না। আচ্ছা এবার আসেন এই প্রবলেমটার জন্য ফ্লোচার্টটা করি, যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট। আমরা অ্যালগরিদম লিখেছি এবং এটার ফ্লোচার্টটা কি হবে সেটা একটু দেখি। দেখেন, প্রথমে বলা হয়েছে স্টেপ 1 শুরু করি। স্টেপ 1 শুরু করার জন্য কি অর্ধবৃত্তাকার চিহ্ন, এই যে শুরু করার। তারপরে ইনপুট হিসেবে নি এবিসি ইনপুট, এই যে দেখেন ফ্লো দিতে হবে মাস্ট। এই যে সামন্তরিক একটু সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকবেন। পুরা পরীক্ষায় চিত্র আসবে 2টা, প্রবাহ চিত্র আসবে 2টা, এগুলো দয়া করে পেন্সিল দিয়ে আঁকবেন। প্রবাহ চিত্র আসবে মাত্র 2টা, তো এগুলো পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি, এবিসি ইনপুট হিসেবে নি। এবার দেখো ভালো করে, অ্যান্সার একটা ভ্যালু নিলাম অ্যান্সার। এই যে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ সব আয়তক্ষেত্রের ভিতর, এ বি সি যোগ করি, এই যে যোগ করি। এবার আউটপুট হচ্ছে কি? আউটপুট হচ্ছে যোগফল সাফাই, এই যে যোগফল সাফাই। একটু ভালো করে দেখো, যোগফল সাফাই, সামন্তরিকটা সুন্দর করে লিখবা, অ্যান্সার, এই যে যোগফল সাফাই। এরপরে হলো শেষ করি। তাহলে একটু করে খেয়াল করেন, সবাই একটু করে খেয়াল করেন লিখার আগে। এদিকে তাকান, প্রথমে শুরু করি। ওকে, অনেক সময় বলবে অ্যালগরিদমের সাহায্যে ফ্লোচার্ট পর্যালোচনা করো, তখন এইভাবে টান দিয়ে দিয়ে দেখা দিলে হবে। পর্যালোচনা মানে এটা, অ্যালগরিদমের সাহায্যে ফ্লোচার্টকে পর্যালোচনা করো, তার মানে তুমি চিহ্নিত করে দিবে জাস্ট। এই যে ইনপুট হিসেবে এবিসি ইনপুট হিসেবে নিলাম। স্টেপ 3 হচ্ছে 3টা মানকে যোগ করলাম। স্টেপ 4 এ হচ্ছে ফলাফল ছাপাই, আর স্টেপ 5 এ হচ্ছে শেষ করি। দেখি সবার ক্লিয়ার কিনা বলেন তো? সবার ক্লিয়ার কিনা বলেন তো? একেবারে পানির মতো পরিষ্কার কারকার হলো এই জিনিসটা। ওকে, পানির মতো পরিষ্কার কারকার হলো। আর তোমাদেরকে তো সুযোগ দিছে 70-80 টাকা দিয়ে ভর্তির, এটা তো আমার মনে হয় দুনিয়াতে কোনো জায়গায় দিবে কিনা এটা শিওর না। মহসিন ভাই এটা কি করলো? আচ্ছা যাই হোক, ভর্তি হয়ে যায় যারা সুযোগ আছে আর কি, অনেকগুলা ক্লাস মাত্র 70 টাকায়। আচ্ছা
এবার বলেন যে সবার পানির স্ট্রে পরিষ্কার হয়েছে কার কার, এটা ক্লিয়ার কিনা বলেন। ওকে ওকে ওকে, শুনেন নীল দাগটা কখন দিবেন জানেন? যখন বলবে অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্ট পর্যালোচনা করো। অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্ট পর্যালোচনা মানে কি জানো? কোন দাফের জন্য কি আঁকছো এটা বুঝাই দিতে বলছে, কোন দাফের জন্য কি আঁকছো। আর যদি বলে যে এগুলো কিছু লাগবে না, শুধু বলছে ফ্লোচার্ট, তাহলে এটা উত্তর। যদি বলে যে শুধু বলছে অ্যালগোরিদম, তাহলে এটা উত্তর। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? ওকে, তাহলে আমরা দুইটা আরেকবার একটু ভালো করে বুঝাই দিই। সেটা হচ্ছে, সুন্দর করে বলি, দুইটা আরেকবার একটু ভালো করে। একজন বলছে স্যার আপনি কোনটা নিবেন? আপাতত তো আই এডুকেশনের সাথে আমার কথা হয়েছে, তাদের আইসিটি ক্লাসগুলো আমি নিব, হয়তো কামব্যাক করছে আমিই নিব। তো ইনশাল্লাহ তোমরা দোয়া করো যাতে আমার আর মহসিন ভাইয়ের কেমিস্ট্রিটা খুব ভালো হয়, যাতে ইনশাল্লাহ। তোমরা বলো এটা কেমন হচ্ছে, যে আমি আর মহসিন ভাই যদি একসাথে ক্লাস নিচ্ছি, এটা কেমন হচ্ছে? তোমাদের কি মতামত সবাই একটু কমেন্টে জানো। আচ্ছা যাই হোক, প্রথমে দেখো আমরা আমাদেরকে প্রশ্ন দিয়েছে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। আমাদেরকে প্রশ্ন দিয়েছে কি? তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট। আমরা আগে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা দেখতেছি। তো একটা অ্যালগোরিদম লেখা হয় দাফে দাফে। এই যে দেখেন, স্টেপ 1-এ আমরা শুরু করলাম, স্টেপ 2-তে তিনটা মানকে ইনপুট হিসেবে নিলাম, স্টেপ 3-তে তিনটা মানকে যোগ করলাম, স্টেপ 4-এ বললাম যোগফলটা ছাপাই বা আউটপুট দেখাই, আর স্টেপ 5-এ শেষ করি। ঠিক সেম জিনিসটাকে ফ্লো চার্টে দেখাইছি। এই যে শুরু এবং শেষের জন্য অর্ধবৃত্তাকার, ইনপুটের জন্য সামান্তরিক, এরপরে প্রসেসের জন্য হচ্ছে এই যে আয়তক্ষেত্র, আর এটা হলো সামান্তরিক আউটপুট, এরপরে হচ্ছে শেষ করি। সবার যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এমসিকিউ তে যেতে পারি। তোমরা সবাই একবার ওকে লিখলে আমি এমসিকিউ 15টা দেখাতে পারি। তোমরা সবাই একবার ওকে করো। আচ্ছা, সবাই বলতেছো সেরা, খুব ভালো হচ্ছে। স্যার এগুলো সব ইংলিশ দিয়ে লিখলে কি কোনো প্রবলেম হবে? ইংলিশ দিয়ে কেন লিখবা? বাংলা পরীক্ষা যেহেতু দিবা, তবে প্রবলেম হবে না। তবে চেষ্টা করবা বাংলায় লিখার, যেহেতু তুমি বাংলা ভার্সনে পরীক্ষা দিবা, সেহেতু এভাবে বাংলায় লিখবা। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, অনেক ভালো হচ্ছে, ইনশাল্লাহ ফিউচার ভালো হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা একটু, হ্যাঁ ইবিআই আসবে, এইচএসসি 26-এর জন্য ইবিআই আসবে, অলরেডি অলরেডি ইবিআই আসবে। এবার আমরা একটু দয়া করে এমসিকিউ গুলাতে যাই, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে এমসিকিউ গুলা দেখাই, তাহলে তোমরা কে কে পারো দেখি। গত ক্লাসে একটা দুইটা দেখাইছিলাম মেবি, আজকে বাকিটা দেখাচ্ছি। আহ এই যে 15টা এমসিকিউ, এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে? ওকে, দেখি প্রথমে আমাকে বলেন, এটা আবার বলেন, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? তোমরা উত্তর লেখার সময় এভাবে লিখবা, উত্তর লেখার সময় তোমরা এভাবে লিখবা যে একের উত্তর কত, এভাবে লিখবে একের উত্তর কত, দুইয়ের উত্তর কত, এভাবে লিখবা। তাহলে আমি বুঝতে পারবো তুমি রাইট আনসার দিচ্ছ কিনা। ঠিক আছে, তাহলে বলো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সবাই বলো তো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সবাই একটু বলেন তো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সবাই একটু বলেন সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন, দেখি কে কে পারেন। আচ্ছা, একের খ, সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজন প্রোগ্রাম। আমরা গত ক্লাসেও দেখেছি এটা, প্রোগ্রামিং এর মাধ্যমে আসলে সফটওয়্যার নির্ণয় করা যায়। গত ক্লাসে বেসিক বুঝাইছিলাম না? যে কি বুঝাইছিলাম? যে ওয়েব ডেভেলপিং এর জন্য হচ্ছে এইচটিএমএল, ইন্টারনেটের পেজ বানাবো, ওয়েবসাইট বানাবো এগুলা, আর ফ্ল্যাশ স্টোরেজ যে সফটওয়্যার আছে এগুলা বানানোর জন্য হচ্ছে প্রোগ্রাম। সুতরাং সফটওয়্যার তৈরির জন্য প্রোগ্রাম প্রয়োজন। এবার 2 নাম্বার বলেন, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? আসলে এটাও বলেছিলাম, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি মানে হলো হার্ডওয়্যার, হার্ডওয়্যারের অংশ বিশেষ। সুতরাং উত্তর এটা হওয়ার প্রশ্ন ওঠে না। আর ইন্টারনেট তো হবে না, মানুষের জ্ঞান তো আসলে সব জায়গায় লাগে। সুতরাং সফটওয়্যার, আমরা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে ইউজ করি, আমরা হার্ডওয়্যারকে ব্যবহার করি সর্বোচ্চ ভাবে। আমরা যদি সর্বোচ্চ ভাবে ব্যবহার করি কিসের জন্য বলতো? আমরা সর্বোচ্চ ভাবে ব্যবহার করি হার্ডওয়্যারকে সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার যত বেশি ইনস্টল করবো, হার্ডওয়্যারকে তত মানে ভ্যারাইটি ভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, এই দুইটা পারলেন, এবার বুঝেন। এবার পরের প্রশ্ন আসি। এই যে 3 নাম্বারটা বলেন তো, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? এখান থেকে অনেকগুলো নৈর্ব্যক্তিক আসে এবং প্রত্যেকবার আসে, এটা প্রত্যেকবার পরীক্ষা আসবে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা। এমন মানে আমার মনে হয় সবচেয়ে পছন্দের প্রশ্ন, বোর্ড কোয়েশ্চেন যারা করে ওদের সবচেয়ে পছন্দের কোয়েশ্চেন হচ্ছে এটা। যে দেখি কে কে পারেন, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? বলেন প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? 3-এর খ নাম্বার, 3-এর খ লিখেছেন, 3-এর খ লিখেছেন লাতিফা। তারপর বাকিরা কমেন্ট করো, সবাই কমেন্ট করো দ্রুত গতিতে, সবাই কমেন্ট করো। 3-এর খ, 3-এর ক বলেছো ফাহিম, ফাহিম খান বলেছো 3-এর ক, নূরে জান্নাত 3-এর ক বলেছো,
রিদওয়ান হোসেন শাওন বলেছো 3 SC। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি সবাই বলেন। আচ্ছা আমি বলে দিই তাইলে, যারা লিখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, কথা মনোযোগ দিয়ে শোনো। আমি বলে দিচ্ছি, কথা মনোযোগ দিয়ে শোনো। দেখো, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার। তোমরা মেমোরির হায়ারার্কি যেটা আছে সেটা একটু এঁকে নাও, সবাই এঁকে নাও। এটা আমার এমসিকিউ বইতে যদিও খুব সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকবার ব্যাখ্যা সহ দেওয়া আছে একদম। এদিকে দেখেন, মেমোরির সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার। সবচেয়ে কাছে, মেমোরির সবচেয়ে কাছে থাকা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার সম্পর্কে দুইটা ইনফরমেশন লিখে নেন। রেজিস্টার সম্পর্কে দুইটা ইনফরমেশন লিখে রাখেন। রেজিস্টার সম্পর্কে দুইটা, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে তোমার প্রসেসরের কাছে থাকে। তিনটা জিনিস, সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার, সবচেয়ে দামি হচ্ছে রেজিস্টার, ঠিক আছে, সবচেয়ে দ্রুত গতির হচ্ছে রেজিস্টার, সবচেয়ে দ্রুত গতি। ঠিক আছে, সবাই একটু এটা একটু লিখে রাখেন। এরপরে মনে রাখবেন আরেকটা জিনিস, এইটাকে বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ হচ্ছে কি রেজিস্টারের পরে। এবং পরীক্ষায়, বোর্ড পরীক্ষা এভাবেও প্রশ্ন হয়েছে, বোর্ড পরীক্ষা এভাবেও প্রশ্ন হয়েছে যে প্রসেসরের রেজিস্টারের পরে কার অবস্থান, প্রসেসরের রেজিস্টারের পরে কার অবস্থান, ক্যাশ, ক্যাশ মেমোরি। চিন্তা করে দেখো, মানে এই এই যার এই সার্কিটটা মনে থাকবে, যার এই টেবলটা মনে থাকবে, তার সব মনে থাকবে। আর ক্যাশের উপরে থাকে হচ্ছে র্যাম, ক্যাশের উপরে থাকে হচ্ছে র্যাম, আর এর উপরে থাকে হচ্ছে রম। ঠিক আছে, এখানে মনে রাখবেন এটার নাম হচ্ছে রিড অনলি মেমোরি। লিখে রাখেন, রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। ঠিক আছে, আর র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর ওটা হচ্ছে রিড অনলি মেমোরি। লিখে রাখো, দুইটা পূর্ণরূপ লিখে রাখো, রম হচ্ছে রিড অনলি মেমোরি, আর এটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, আর রেজিস্টারের উপরে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি, এর উপরে থাকে র্যাম, এর উপরে থাকে হচ্ছে রম। সবার ক্লিয়ার কিনা বলো তো, সবার এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। এই জিনিসটা লিখা শেষে সবাই ডান লিখো, এই জিনিসটা লিখা শেষে সবাই ডান লিখো। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো, আসলে একটু টাইম দিতে হবে, যেহেতু তোমরাও জানো যে আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাসগুলো অত্যন্ত ইউনিক বাংলাদেশের মধ্যে। আইসিটির জন্য অনেক স্টুডেন্ট আছে আমাদের এই ক্লাসের ফ্যান, এটা তোমরাও জানো। যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এভাবে একটু দাগ দিও একটা, এটা অনেক অনেক জায়গায় দেয়। তো ইনশাল্লাহ লেগে থাকো, তোমাকে আমি সর্বোচ্চ সেরা উপায়ে আইসিটিটা শিখাবো, এটা তোমার কোনো ডাউট নেই ইনশাল্লাহ। ওকে, ফাইন 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 ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার দেখো, নিচের কোনটা অস্থায়ী মেমোরি, এই প্রশ্নটা দেখি কে উত্তর দিতে পারো। নিচের কোনটা অস্থায়ী মেমোরি, দেখে এটা উত্তর দাও তো। নিচের কোনটা অস্থায়ী মেমোরি, বলো তো, এটা কোনটা উত্তর দাও, এটা কোনটা উত্তর দাও। অস্থায়ী মেমোরি কোনটা একটু উত্তর দাও, নিচের কোনটা অস্থায়ী মেমোরি, এটা কে উত্তর দিতে পারো দেখি। 4 নাম্বারটা, 4-এর ক বলতেছে অনেকেই। আচ্ছা, আগে স্থায়ী মেমোরি আর অস্থায়ী মেমোরিটা বুঝো, আগে স্থায়ী মেমোরি আর অস্থায়ী মেমোরিটা বুঝো, প্রত্যেক বছর প্রশ্ন হয়, প্রত্যেক বছর। আগে বুঝো জিনিসটা কি। কারেন্ট চলে গেলে যে মেমোরির ডাটা মুছে যায়, কারেন্ট চলে গেলে যে মেমোরির ডাটা মুছে যায়, ঠিক আছে, কারেন্ট চলে গেলে যে মেমোরির ডাটা মুছে যায়, এটাকে বলা হয় অস্থায়ী মেমোরি বা বুলাটাইল। লিখে রাখো, অস্থায়ী মেমোরির ইংরেজি হলো বুলাটাইল। এই যে এটাও লিখে রাখো পাশে, বুলাটাইল মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরির ইংরেজি হলো বুলাটাইল, কারেন্ট চলে গেলে ডাটা মুছে যাবে, এটা হচ্ছে র্যাম। আচ্ছা বলো তো, আমি গেমস খেলতেছি, হঠাৎ করে মোবাইল অফ হয়ে গেছে, রিস্টার্ট নিয়ে ফেলছে, আমার গেমস কে আগের মতো থাকবে? আমার গেমসে আগের অবস্থানে থাকবে, ডাটা মুছে গেছে, র্যামের ডাটা মুছে গেছে। তার মানে কারেন্ট চলে গেলে যেগুলা মুছে যায় ডাটা, সেগুলাকে বলা হয় বুলাটাইল বা অস্থায়ী মেমোরি। ভুলে যাই যে, তাকে বলি বুলেটাইল। ঠিক আছে, তাহলে অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, র্যামের ডাটা মুছে যায়। আর স্থায়ী হচ্ছে মুছবে না, মুছবে না, রম, ফোন মেমোরি, ইউএসবি ড্রাইভ, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এই ডাটা মুছে না। এই ডাটা তুমি ডিলিট করলে মুছবে, এগুলা তুমি ডিলিট করলে মুছবে, কারেন্ট চলে গেলেও মুছবে না। মোবাইলকে 10 বছরও যদি অফ করে রাখো, এই ডাটা মুছবে না, তুমি যদি নিজের থেকে যদি ডাটাটাকে ডিলিট না করো। কথা বুঝাইতে পেরেছি কিনা, কথা বুঝাইতে পেরেছি? তাহলে সবাই একটু বলেন তো, এটাকে বলা হয় নন ভোলাটাইল, এগুলার নাম হচ্ছে নন ভোলাটাইল, এগুলা মুছবে না, এগুলাকে বলা হয় অস্থায়ী মেমোরি। ঠিক আছে, নন ভোলাটাইল, এগুলার নাম হলো নন ভোলাটাইল। তাহলে যেভাবেই প্রশ্ন আসুক, এই মেমোরি থেকে পারবো কিনা বলতো, যেভাবে প্রশ্ন আসুক মেমোরি থেকে পারবো কিনা। সবচেয়ে স্পিড রেজিস্টার, রেজিস্টার উপরে ক্যাশ, ক্যাশের উপরে র্যাম, এগুলা হচ্ছে ভোলাটাইল। র্যাম, ক্যাশ, রেজিস্টার, এগুলা ভোলাটাইল। এর উপরে রম,
হার্ড ডিস্ক, ইউএসবি ড্রাইভ যেগুলো আছে এগুলো হচ্ছে নন ভোলাটাইল, এগুলো মুছবে না, কারেন্ট চলে গেলেও ডাটা মুছবে না। আমার কি কথা ক্লিয়ার? এবার গত বছর 2024 সালে বোর্ড প্রশ্ন এসেছে ভোলাটাইল মেমোরি কাকে বলে, নন ভোলাটাইল মেমোরি কাকে বলে, এরকম প্রশ্ন হয়েছে গত বছর। আচ্ছা, তাহলে এবার দেখি। ওকে, ফাইন ফাইন, ভেরি গুড। এরপরের প্রশ্ন আসেন। এরপরে দেখি, এটা গত ক্লাসে পড়াইছি, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? দেখি এটা কে কে বলতে পারেন। এত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষা আসে, 5 নাম্বার। দেখি বলেন তো 5 নাম্বার, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? ওকে, সবাই একটু লিখেন তো 5 নাম্বারটা কি হবে। 5 নাম্বারটা কি হবে বলেন তো। ওকে, আচ্ছা বলো তো সবাই 5 নাম্বারটা কি হবে? 5-এর ঘ বলতেছো, 5-এর সি বলতেছো, 5-এর ডি বলতেছো। আহারে, আহারে, কেমনে বলো, কেমনে বলো এই কথা? একজনও কেন সঠিক উত্তর দিতে পারো না? এদিকে তাকান, এদিকে তাকান। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক? আরে মেশিন ল্যাঙ্গুয়েজ নিজেই তো একটা অবজেক্ট প্রোগ্রাম, মেশিন ল্যাঙ্গুয়েজ নিজেই তো একটা অবজেক্ট প্রোগ্রাম, এটার জন্য কি অনুবাদক লাগবে? আর মেশিন ল্যাঙ্গুয়েজ নিজেই তো একটা অবজেক্ট প্রোগ্রাম, এটার জন্য কি অনুবাদক লাগে? আর অ্যাসেম্বলি বলছো কারা? অ্যাসেম্বলির জন্য অনুবাদক লাগে না? অ্যাসেম্বলার গত ক্লাসে পড়ছো না? অনুবাদক কয় প্রকার? 3 প্রকার। কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। যারা গত ক্লাস মিস করছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পেছনে গিয়ে হইলেও ক্লাস করে ফেলো আগে। আই এডুকেশনের পেজে যাও, ওখানে ক্লাস লিঙ্ক পাবা, ঠিক আছে? একটু গুললেই পাবা। তাহলে দেখো, এই যে মেশিন ভাষার জন্য তো অনুবাদকের কোনো প্রয়োজন নেই, মেশিন ভাষার জন্য অনুবাদকের প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই, কারণ এটা নিজেই তো একটা মেশিন ভাষা। আর অ্যাসেম্বলির জন্য লাগবে, হাই লেভেলের জন্য লাগবে, ন্যাচারালের জন্য লাগবে, ঠিক আছে? সুতরাং এটা ভুল করা যাবে না। এবার 6 নাম্বার বলেন, দেখি 6 নাম্বার বলেন, কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? কালকে বলেছিলাম মিড লেভেল ল্যাঙ্গুয়েজ একটাই আছে, পুরো পৃথিবীতে একটাই আছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যে ভাষার 2 ধরনের বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে কি, হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, সেই সাথে উচ্চ স্তরের যে ভাষার সুবিধা, সেই সুবিধাও পাওয়া যায়। দেখি বলেন তো, উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়, দেখি বলেন তো এটা কোনটা? এটা কোন ভদ্রলোক? এটা কোন ভদ্রলোক? ওকে, সবাই বলেন এটা কোন ভদ্রলোক? এটা কোন ভদ্রলোক বলেন? 6 নাম্বারটা, 6 নাম্বারটা বলেন সবাই, 6 নাম্বারটা বলেন। এই যে 6-এর গ, এটা সবাই পারছো কেন? কারণ গত ক্লাসে এটা আমি খুব ভালোভাবে বলেছি। এই যে 6-এর গ হলো সি ভাষা। সি ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেটাকে হার্ডওয়্যার নিয়ন্ত্রণও করা যাবে এবং উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যাবে। এই জন্য এটাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা পরীক্ষায় আসে, দেখবা পরীক্ষা দিতে ঢুকছো, অনুধাবনমূলক কোয়েশ্চনে দেখবে এটা চলে আসছে। ওকে, এবার পরবর্তী প্রশ্ন আসেন। পরবর্তী প্রশ্ন 6 নাম্বারের পর 7 নাম্বার আসেন। সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? গত ক্লাসে স্পষ্ট বলেছি, স্পষ্ট বলেছি, সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়। সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই। এটা একটু সবাই বলেন তো, সি ভাষার কি কোড বলা হয়? সি ভাষায় লেখা। এই ক্লাস আপনি শেয়ার করে রাখবেন না? কেমনে সম্ভব? এই ক্লাস তো পরীক্ষার আগের দিন রাত আপনার দেখা উচিত, কুরবানের মাংস খেয়ে খেয়ে। ওকে, এই ক্লাস তো আপনার টাইমলাইনে শেয়ার করে বন্ধুদেরকে জানানো উচিত, অন্তত ফ্রেন্ডসদের। এই ক্লাস তো অন্তত ফ্রেন্ডসদেরকে লিঙ্কটা দেওয়া উচিত, তোর বেসিকটা ক্লিয়ার করে। ওকে, আচ্ছা, দেখি বলেন তো সবাই একটু বলেন যে সি ভাষার লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয় বলেন। দেখছেন আপনারা কেন মনোযোগ দেন না? এটাও ভুল, এটাও ভুল। সি ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড। এই যে দেখেন, প্রথমে যখন প্রোগ্রামটা আমি লিখি, প্রথমে যখন আমি প্রোগ্রামটা লিখি তখন এটাকে বলা হয় সোর্স কোড। সর্বপ্রথম আমি যখন একটা প্রোগ্রাম লিখি সি ভাষায়, এটাকে বলা হয় সোর্স কোড। সোর্স কোডকে যখন কম্পাইলিং করি, রান করি, গত ক্লাসে দেখাইছি, কোড ব্লক স্কুলে দেখাইছি, সোর্স কোডকে যখন রান করি তখন এটাকে আমরা বলবো কি? তখন এটাকে আমরা বলবো অবজেক্ট কোড। রান করার পরে কোন একটা সি ভাষার প্রোগ্রামকে রান করার পূর্বে বলা হয় সোর্স কোড, রান করার পরে বলা হয় হচ্ছে অবজেক্ট কোড। ভালো করে দয়া করে মাথায় বেড়ে নিয়ে ঢুকান, জিনিসগুলা বোঝার চেষ্টা করেন, নৈর্ব্যক্তিক ভুল হবে না হলে পরীক্ষায়। যে দেখো, একটা প্রোগ্রাম রান করার পূর্বে যখন থাকে তখন তাকে আমরা সোর্স কোড বলবো, রান করার পরে গেলে তখন তাকে আমরা বলবো কি? অবজেক্ট কোড। কথা ক্লিয়ার? যখন প্রাইমারিলি সি ভাষায় একটা কোডকে লিখবো তখন বলবো সোর্স কোড, এবং এটা রান করলে পরে বলবো কি? ওকে, এবার দেখে এটা কে পারেন। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট, যে প্রোগ্রামিং এ কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়। ঠিক আছে, প্রোগ্রামিং এর সব ভুলের জন্য তোমাকে কম্পিউটার বার্তা দিবে না, কম্পিউটার সব ভুলের জন্য তোমাকে বার্তা দিবে না। দেখি লিখেন তো সবাই, 8 নাম্বার কি হবে লিখেন তো, 8 নাম্বারটা কি হবে সবাই লিখেন। প্রোগ্রাম কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? ওকে, সবাই লিখেন তো 8 নাম্বারটা লিখেন কি হবে।
8 নাম্বারটা লিখেন তো সবাই। 8 নাম্বারটা কি হবে দেখি, আন্দাজে দাগাবেন না, দয়া করে আন্দাজে দাগাবেন না, বেসিক ক্লিয়ার করেন আজকে। 8 এর ক হবে, যারা বলেছেন খ ভুল, লজিক্যাল ভুল প্রোগ্রামিং ধরে না। প্রোগ্রামিং শুধু বুঝে হচ্ছে এই যে সিনট্যাক্সের ভুল, দাঁড়ি দাও নাই, কমা দাও নাই, প্রোগ্রামিং এর কমা দাও নাই, সেমিকোলন দাও নাই, ব্র্যাকেট ঠিক মতো দাও নাই, প্রোগ্রাম রান হবে না। এবং এই ভুলটাকে সে বুঝতে পারে, সিনট্যাক্স ভুল। প্রোগ্রামিং এর সিনট্যাক্স ভুল থাকলে প্রোগ্রাম তোমাকে রান করতে দিবে না, আউটপুট দিবে না। এবং সিনট্যাক্স ভুল কোনগুলা, কমা গুলা, তারপরে হচ্ছে তোমার ব্র্যাকেট গুলা, সেমিকোলন গুলা, এগুলা হচ্ছে সিনট্যাক্সের ভুল। ঠিক আছে, সিনট্যাক্স এরর বলে এগুলাকে, সিনট্যাক্স এরর, বাংলায় বললে সিনট্যাক্সের ভুল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা ক্লিয়ার হলাম যে প্রোগ্রাম সব ভুল, লজিক্যাল ভুলের জন্য সে বার্তা দিবে না, সে যে কোনো ভুলের জন্য বার্তা দিবে না, সে ডেটা ভুল হলেও বার্তা দিবে না। সে বার্তা দিবে কখন, যখনই দেখবে তোমার প্রোগ্রামিং এর মধ্যে কোনো ধরনের সিনট্যাক্সের ভুল আছে, তখনই সে তোমাকে সাথে সাথে কি দিবে, বার্তা দেওয়া শুরু করবে। ওকে, এবার পরবর্তী প্রশ্ন আসেন। এই যে 9 নাম্বার, প্রোগ্রাম তৈরিতে গতকালকে বলেছি, এই যে দাফটা মনে আছে, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী দাফ কি, এটা সবাইকে গতকালকে দেখাইছি। প্রোগ্রামের কোডিং করা, প্রোগ্রাম কোডিং, ডিজাইন করার পর প্রোগ্রাম কোডিং করা। এবং এটা আমাদের এমসিকিউ বইতে সুন্দর করে লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা সিরিয়ালি মুখস্থ করবা নৈর্ভিত্তিক আসে, এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ডে আসছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে বলো প্রোগ্রাম ডিজাইন, ডিজাইনের পরে হচ্ছে কোডিং, প্রোগ্রাম ডিজাইন, ডিজাইনের পরে কোডিং। সবাই একবার আমার সাথে বলেন, প্রোগ্রাম ডিজাইন, ডিজাইনের পরে হলো কোডিং। বলেন প্রোগ্রাম ডিজাইন, ডিজাইনের পরে হলো কোডিং। ঠিক আছে, বলেন না একবার, ডিজাইন, ডিজাইনের পরে কি, কোডিং। একটু হাসো না, চেহারা চেহারা কালো করে ক্লাস করলে তো মাথায় ঢুকবে না। একটু একটু হাসবা ক্লাস চলাকালীন সময়, মিষ্টি মিষ্টি হাসবা। এখন তো কেউ দেখতেছে না রুমের ভিতর, রুমের ভিতরে ক্লাসে হাসলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাইরে রাস্তাঘাটে হাসলে কিন্তু সমস্যা আছে, তখন বিপদে পড়বা। আচ্ছা, তাহলে কি প্রোগ্রামিং এর ডিজাইনের পরবর্তী ধাপ হলো প্রোগ্রাম কোডিং। ওকে, এবার পরবর্তী প্রশ্ন আসে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধন করার পদ্ধতিকে কি বলে? একজনে কালকে বলে আমি নাকি ডিবাগিং পড়াইনি, কমেন্টে এসে বলতেছে। আমি বলতেছি তুমি ক্লাস করছো মনোযোগ দিয়ে, দেখো তো এটা আমি পড়াই নাই গত ক্লাসে। বাগ কি জিনিস সেটাও বুঝাইছি। বাগ মানে হচ্ছে শুধু প্রোগ্রামিং এর ভুল ত্রুটি গুলাকে, আর ডিবাগ মানে হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধন করা। এই যে পরীক্ষার সংজ্ঞা হিসেবে আসতে পারে, প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের যে পদ্ধতি, সে পদ্ধতির নাম হলো কি, ডিবাগিং। সে পদ্ধতির নাম হলো কি, ডিবাগিং। সবাই বলো, প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের পদ্ধতির নাম হলো ডিবাগিং। আর নৈর্ব্যক্তিক দাগানোর সময় তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় কি জানো, এই ডি দেখে এমনি ডিকোডিং দাগাই দাও, দাগাই দিয়ে ওয়াল্লারে কি ভুল করলাম, আফসোস। নৈর্ব্যক্তিক দাগানোর সময় দয়া করে আগে একটা একটা ফোঁটা দিবেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে দাগান, ফোঁটা দিয়ে তারপরে ঠান্ডা মাথায় ঠিক মতো প্রশ্ন দেখে দেখে দেখাবা। হুট করে তাড়াহুড়া করে উত্তর মনে আছে দেখে দাস করে দাগাই দিবে না। আর দাগাই দেওয়ার পর দেখা যায় একটা অ্যান্সারের আরেকটাই উত্তর দাগাই দিচ্ছে। এই কেমন বিচার, এই কেমন বিচার! তুমি তো এর প্রতি অন্যায় করলা। এর উত্তর হচ্ছে ডিবাগিং, তুমিও জানো, তোমার উত্তর পত্রও জানে যে তুমি ডিবাগিং দাগাইবা, কিন্তু তুমি অন্যায় করে উপরেরটা কেন দাগাই দিলা? ওকে, উত্তেজিত হওয়া যাবে না। ওই যে বললাম, পরীক্ষার হলে প্রেসার বেশি থাকে, পরীক্ষার হলে প্রেসার বেশি থাকে, এই কারণেই তোমাদের এই সমস্যাগুলো হয়। আচ্ছা আচ্ছা, এই প্রবলেম কার কার হয়েছে বলেন তো? একটা জায়গা থেকে আর একটা জায়গা, যেটা এটা কার কার হয়েছে, এই প্রবলেম কার কার হয়েছে বলেন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে এই যে 11 নম্বর, প্রোগ্রাম ফ্লো চার্ট প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি, দেখছো পরীক্ষা আসবে বলছি না, প্রক্রিয়াকরণের জন্য, প্রসেসের জন্য কোন প্রতীকটি ব্যবহার হয়? দেখো আয়তক্ষেত্র কিনা, আয়তক্ষেত্র কিনা, অর্থাৎ এই চিহ্ন। দেখছো পরীক্ষা এভাবে আসতে পারে, চিত্র দিয়ে অথবা আয়তক্ষেত্র। দেখছো তোমাদেরকে কেন আমি সংজ্ঞাগুলো মুখস্থ করাইলাম, যে রম্বস কি, আয়তক্ষেত্র কি। এই যে দেখছো এক্সাম আসছে, এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, যে প্রোগ্রাম ফ্লো চার্ট প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ কি কি, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ, ভাগ, বা কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করা, সমান, এগুলো সবগুলো প্রক্রিয়াকরণের অংশ। এটার জন্য ব্যবহার হয় হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা দেখি, এটা আমি বলবো না। সি ভাষার উদ্ভাবককে বলেন, সি ভাষার উদ্ভাবককে বলেন ডেনিস রিসি। ডেনিস রিসি গত ক্লাসে পড়াইছি। সি ভাষার উদ্ভাবককে ডেনিস রিসি। কত সালে? 1970। কত সালে? 1970, 1970 সালে। ঠিক আছে, সি ভাষার উদ্ভাবককে এবং কত সালে আবিষ্কার করেন? 1970 সালে। এবং এটাও বলেছি, এবং এটাও বলেছিলাম 1970 সালে কোথায়? বেল ল্যাবরেটরি। কোথায় ল্যাবরেটরিতে? বেল ল্যাবরেটরি কোন জায়গায়? যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, এই বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় ওনার মাথায় হঠাৎ করে বুদ্ধি আসছে সি ভাষা আবিষ্কার করবে, এবং উনি সি ভাষা বানাই ফেলছিলেন। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন, এটা তো পারার কথা ছিল।
আচ্ছা এবার বলেন, এটাও পারবেন, সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? জন স্ট্রাউস্ট্রাপ। জন স্ট্রাউস্ট্রাপকে বলা হয় সি প্লাস প্লাস ভাষাটি। এবং এটা আমি আমার বইতে খুব সুন্দর করে একটা লিস্ট করে দিয়েছি, আপনাদেরকে গত ক্লাসেও দেখাইছিলাম। এই লিস্ট একটু দয়া করে পড়বেন, এই লিস্ট একটু দয়া করে পড়বেন। এই যে আমি দেখাই দিচ্ছি আবারও, আহ, এই যে আমি আবারও দেখাই দিচ্ছি, এই লিস্টটা আছে বইতে, সুন্দর করে একবার দেখবেন। আচ্ছা এই যে চ্যাপ্টার 5-এ যাবেন, এখানে আছে দেখবেন লিস্টটা দেওয়া আছে। এই লিস্টের মধ্যে সব কিছু আছে, প্রত্যেকটা ভাষার বেসিক যা যা দরকার। এই যে এই শুধুমাত্র এই লিস্টটা পড়লে হবে, যে 1970 সালে নোট সি প্লাস প্লাস কোথায়, ভিজুয়াল বেসিক কোথায়, জাভা কোথায়, ওরাকল কোথায়, এখান থেকে একটা নৈর্ব্যক্তিক প্রত্যেক বছর পরীক্ষা আসে। অ্যালগল কি, ফোরট্রান কি, পাইথন কি, দেখি কালকে মনে আছে কিনা। একটা প্রশ্ন করি সবাইকে, কালকে কার কার মনে আছে দেখি। একটা প্রশ্ন করি কালকে কার কার মনে আছে দেখি, যে আমি বলছিলাম সর্বশেষ, বর্তমানে সর্বশেষ প্রোগ্রামিং ভাষার নাম কি? কার কার মনে আছে দেখি, একটু কমেন্ট করেন তো, যারা কালকে ক্লাস করছেন। ভাইয়া এগুলার কি পিডিএফ পাবো? না ভাই, আমার বইয়ে অনেক ডিমান্ড, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের অনেক ডিমান্ড। এই বইয়ের পিডিএফ তুমি পাবে না। চিটাগং হয়ে থাকলে চট্টগ্রাম চকবাজার বুকলেন লাইব্রেরিতে বই পাবা। আর আমি বলি ভাই, বাজারের সব বই সবাই কিনে, কিন্তু আলটিমেটলি সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়ে পরীক্ষা দেয়। তোমরা এগুলা বই নিয়ে একটু খোঁজ খবর নাও, অনলাইনে ফেসবুকে ফেসবুকে লিখে সার্চ করো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক, বুঝে যাবা বই কেমন। আচ্ছা অনেকে হয়তো সন্ধান পাও না, এই জন্য জানো না। আচ্ছা যাই হোক, সবাই একটু বলেন তো, সবাই একটু বলেন কটলিন। এই তো ভেরি গুড, আমি তো এইরকম স্টুডেন্টকে পড়াইতে পছন্দ করি, যারা তড়িৎ রেসপন্স করতে পারে। কত সালে মনে আছে কটলিন? কত সালে কটলিন কত সালে মনে আছে? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফোরট্রান, 1954 থেকে 57। কটলিন কত সালে? বলো তো কটলিন কত সালে? ওকে, সর্বশেষ ভাষা হচ্ছে কটলিন। এবার বলেন সাংকেতিক ভাষা কোনটা? 14 নাম্বারটা সবাই বলেন। সাংকেতিক ভাষা, নেমোনিক কোড নির্ভর ভাষা, অ্যাসেম্বলার বুঝে ভাষা কোনটা বলেন তো? অ্যাসেম্বলি ভাষা বুঝে। চারটা নির্দেশ আছে, কি কি মনে আছে? লেভেল, অফ কোড, অপারেন্ড, মন্তব্য, মনে আছে তো? অপারেন্ড কিসের, অফ কোড কিসের কাজ করে? অপারেটরের কাজ করে। গত ক্লাসে এই বিশ্লেষণ গুলো বলেছি না খুব সুন্দর করে করে। এই যে অ্যাসেম্বলি ভাষা, সাংকেতিক ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, নেমোনিক কোড নির্ভর ভাষা। আচ্ছা, নেমোনিক কোড নির্ভর ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। সবার কি ক্লিয়ার? আচ্ছা ফাইন ফাইন ফাইন, 2011। ফারিহান, নাবিলা, ভেরি গুড। এই তো সুফি। তারপর হচ্ছে ফান্ডার বাচ্চা। ওরে বাপ রে বাপ, ফান্ডার বাচ্চা কিন্তু আইডি কয়েকদিন পরে দিবে সান্ডার বাচ্চা। ঠিক আছে, ওই যে একটা আসছে না সান্ডা নাকি, এটার বাচ্চা দিয়ে আইডি খুলবে খোলা হয়। আচ্ছা যাই হোক, সর্বশেষ সর্বশেষ হচ্ছে কি, প্রোগ্রাম ডিজাইনের মডেলে 20 থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? আসলে সবচেয়ে বেশি সময় যায় প্রোগ্রামিংটা বিশ্লেষণে। এই যে একটা প্রোগ্রামকে যখন আমরা বিশ্লেষণ করি, এটাতে 20 থেকে 40% সময় চলে যায়। এটা মুখস্থ রাখবেন। একটা প্রোগ্রামকে যখন আমরা বিশ্লেষণ করি, তখন 20 থেকে 40% সময় যায় শুধুমাত্র প্রোগ্রামিং বিশ্লেষণে। শুধুমাত্র প্রোগ্রামিং বিশ্লেষণে 20 থেকে 40%। তোমরা যদি ক্লাসে লেগে থাকো, এভাবে যদি রেগুলার ক্লাস করো, শেয়ার করো, মেনশন করো, আমি ডিজিটাল ডিভাইসটাও তোমাদেরকে পড়াবো। এবং আমার ডিজিটাল ডিভাইস ক্লাস যদি একবার করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তোমাকে এমন নলেজ দিবে, তুমি মানুষকে ডিজিটাল ডিভাইস পড়াইতে পারবে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন। আমরা তো শেষ করলাম, এবার আমরা প্রোগ্রামিং শিখবো। এবার আমরা প্রোগ্রামিং শিখবো, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রামটা শিখবো এবার। ওকে, তাহলে আমি প্রথমে আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাই, কয়েকটা জিনিস দেখাই। তোমরা অনেক সময় দেখেছো প্রোগ্রামিং কে বিভিন্ন ভাবে লেখা যায়। ইয়েস, বিভিন্ন ভাবে লিখে যায়। বই যখন খুলো দেখবা কেউ কেউ লিখছে প্রোগ্রামিং কে এভাবে, হ্যাশ ইনক্লুড stdio.s। কেউ কেউ প্রোগ্রামকে এভাবে লিখছে stdio.s। এরপরে এখানে লিখবা আইএনটি মেন। এটা আমি ফলো করি, স্ট্রাকচারটা আমি ফলো করি। আইএনটি মেন, সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে রিটার্ন জিরো। এই যে রিটার্ন জিরো। ওকে, এটা একটা স্ট্রাকচার হতে পারে। অনেকে স্ট্রাকচারটা ফলো করে, অনেকে স্ট্রাকচারটা ফলো করে। ঠিক আছে। আবার কোন কোন বইতে দেখবা, কোন কোন বইতে দেখবে এখানে লিখছে হ্যাশ ইনক্লুড stdio.s। এই যে stdio.s। তারপরে এখানে লিখছে হ্যাশ ইনক্লুড conio.s। conio.s, অনেকে লিখছে এভাবে দেখবা conio.s। এরপরে এখানে দেখবা বয় এট মেন, এভাবে লিখছে বয় এট মেন। ওকে, এভাবে শেষ করে দিছে। আবার দেখবা কনিও লিখলে এখানে লিখছে গ্যাস, গ্যাস লিখছে এখানে গেট ক্যারেক্টার, গেট ক্যারেক্টার এভাবে লিখছে।
এভাবে লিখছে দেখবা। আবার দেখবা কখনো কখনো হেডার ফাইল ঠিক মতো লিখছে, তারপর লিখছে শুধু মেইন দিয়ে শুরু, এভাবে মেইন দিয়ে শুরু, নিচে আর কিছু নেই। আমার কথা মনোযোগ দেন, প্রত্যেকে বই পড়তে গিয়ে প্রবলেম গুলো ফেস করেন এবং খুব বেশি কনফিউজড থাকেন। স্যার আপনি ক্লাসে পড়াইছেন একটা, বইতে খুলে দেখি আরেকটা, বিভিন্ন বইতে দেখি আরেকটা, স্যার এগুলা কি ভুল? নো, প্রত্যেকটার যে কোনো একটা স্ট্রাকচার ফলো করলে হবে। এবং টিচার যিনি বোর্ড পরীক্ষার খাতা কাটবে উনি খুব ভালো করে এসব জানেন। বোর্ডের খাতা কিন্তু যাকে তাকে দেওয়া হয় না, তোমরা সবাই জানো। বিসিএস না হলে বোর্ডের খাতা দেওয়া হয় না, ঠিক আছে? বিসিএস হলে বোর্ডের খাতা দেওয়া হয়, খুব বেশি এক্সপেরিয়েন্স না হলে বোর্ডের খাতা দেওয়া হয় না, ঠিক আছে? তো বোর্ডের খাতা যিনি কাটে উনি জানে। হয়তো তোমার কলেজের টিচার, তোমার কোচিং এর টিচার অনেক ল্যাকিংস থাকতে পারে, যিনি বোর্ডের খাতা কাটেন উনি জানেন তুমি যে কোনো একটা স্ট্রাকচার ফলো করলে হবে। এটা করলেও রাইট, এটা করলেও রাইট, এটা করলেও রাইট, তোমার যেটা ইচ্ছে সেটা। এখন তোমার এখানে কয়েকটা জায়গায় সমস্যা হবে নৈর্ব্যক্তিকের জন্য, সেগুলো একটু বলে দিই। তোমার যে জিনিসগুলাতে সমস্যা হবে সেটা একটু বলে দিই। এই যে ভালো করে খেয়াল করেন, একটা হচ্ছে কি, এই যে stdio.s, এটা মানে কি? এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট পরীক্ষা আসতে পারে studio.it মানে কি? সে স্ট্যান্ডার্ড ইনপুট নিবে, আউটপুট দিবে, ঠিক আছে? এরপরে কনিও নিয়ে প্রশ্ন আসতে পারে, কনিও, কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট, ঠিক আছে? কনিও নিয়ে মাথায় প্রশ্ন আসতে পারে। ওকে, এবার অনেক সময় প্রশ্ন আসতে পারে, প্লিজ এবার একটু তাকান আমার দিকে, এতক্ষণ না তাকান অসুবিধা নেই, এখন একটু আমার দিকে তাকান। এখন সবাই একটু থাকে, হাসেন না, মোবাইলে হাসলে গুণা হবে না, সামনাসামনি হাসলে হইলে হইতে পারে, এখন ফোনের মধ্যে হাসলে আমি দেখতেছি না আপনাকে, একটা হাসেন, সবাই একটা মুচকে হাসি দেন, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যত মন খারাপ থাকবে থাক, তুমি আমার ক্লাস করবা, ইনশাল্লাহ বিরক্ত লাগবে না। দেখছো, তুমি দেখতেছো ক্লাসে শুরুতে যতজন ছিল শেষে আরো বাড়ছে, ক্লাসের মেম্বার কমে নাই, তার মানে সবাই ক্লাস এনজয় করে। সুতরাং তুমি হাসো, হাসো না একটু, এরকম কেন? এত বলার পর হাসতেছো না? আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো, রিটার্ন জিরো কেন দেয়? প্রশ্ন এটা আসে, প্রশ্ন এটা আসে, রিটার্ন জিরো কেন লিখে? এই প্রশ্নটা আসে পরীক্ষা, এখানে আপনি প্রোগ্রামিং এ রিটার্ন জিরো কেন লিখছেন? ওকে, ভালো করে কথা শুনেন। এই যে এখানে যখন ইন্টিজার লিখবেন, আপনার প্রোগ্রাম শেষ করার পর প্রত্যাশা করে, প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে সব সময় সে প্রত্যাশা করে সে একটা রিটার্ন ইন্টিজার ভ্যালু, পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, সে আশা করে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে, একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। মানে এটা জিরো হতে পারে, স্যার এখানে ওয়ান দিলে ভুল হবে, নো, টু দিলে নো, থ্রি দিলে ভুল হবে না। সে আসলে তোমার কাছে আশা করে প্রোগ্রামটা শেষ হলে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে, তো তুমি জিরো দিয়ে রিটার্ন করতেছো, এখানে ওয়ান দিয়েও রিটার্ন করতে পারো। আবার কনসোল দিয়ে যখন তুমি প্রোগ্রাম লিখো, সে আশা করে এখানে একটা গ্যাট ক্যারেক্টার, গ্যাস লিখতে হয়, মানে গ্যাট ক্যারেক্টার একটা ভ্যালু। কিন্তু পরীক্ষা আসবে হচ্ছে এটা, এই যে এটা আসবে পরীক্ষা, রিটার্ন জিরো কেন লিখতে হয়? তার মানে আমি যখন আইএনটি মেইন দিয়ে কোনো প্রোগ্রাম মেইন ফাংশন শুরু করব, এই মেইন ফাংশন যে আমি শুরু করি, এই মেইন ফাংশন শুরু করে প্রোগ্রামটা রান হওয়ার পর প্রোগ্রাম আমার থেকে প্রত্যাশা করে একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালুটা শূন্য হতে পারে, ওয়ানও হতে পারে, টু হতে পারে। এটা প্রোগ্রাম সাকসেসফুলি রান হলে সে আশা করে আমার থেকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এটা মানে হচ্ছে আমার প্রোগ্রামটা সফলভাবে রান হয়েছে, ঠিক আছে না? আমরা বলি না তুমি বাসায় গিয়ে একটা কল দিও ঠিক মতো পৌঁছাইছো কিনা, বলি না ঘোরাঘুরি করছো সারাদিন পার্কে, পহেলা বৈশাখ শাড়ি তাড়ি পরে ঘুরছো, তারপর বলো যে ক্লাস, বাসায় গিয়ে একটা ফোন দিও। ফোন দেওয়া মানে কি? সে বাসায় গিয়ে জানাইছে পৌঁছাইছে, এটা ঠিক সেম। প্রোগ্রাম রান করা শেষ, রান করার শেষে বলতেছে একটা রিটার্ন করিও, রিটার্ন পূর্ণ সংখ্যা, তাহলে আমি বুঝে যাব তুমি ঠিক মতো রান করতে পেরেছো। কথা ক্লিয়ার কিনা বলেন তো, কথা ক্লিয়ার কিনা বলেন তো, সবার কি ক্লিয়ার? একজন বলছে হ্যাঁ এটাই বাস্তব, রিপন মি একটা আছে না, এটাই বাস্তব। বলে কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে 12 শেষে এস বাই এস যোগ হয়, বলে যে আমি এতটাই সিঙ্গেল যে আমার শেষে এস বাই এস তারা কিছু যোগ হয় না। ওই যে একটা ইয়ে করছে না সে। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ। এই শোনো, এত ভয় পাও কেন? এত ভয় পাও কেন বলো তো? এত ভয় পাও কেন? তোমার আগে তোমার চেয়ে বহুত ফাঁকিবাজ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করছে। সাহস করে লাস্ট 1 মাস পড়াশোনা করো, কিসের ভয়? কিসের ভয় বলো আমাকে, বলো। প্রত্যেক বছর তোমার চেয়ে বড় বড় ফাঁকিবাজ
পড়ালেখা করে লাস্টে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতেছে, তুমি কেন ভয় পাচ্ছ? জাস্ট বি আপ, আজকে থেকে শুরু করে একটা মাস পড়ো, অবশ্য পাশ করে ফেলবা। ঠিক আছে, তুমি আজকে আমার ক্লাসে আসা মানে তুমি পড়ুয়া, তুমি পড়ুয়া, অবশ্যই পড়ুয়া তুমি। আচ্ছা, তাহলে আমরা একটু একটা প্রোগ্রাম লিখি আজকে। এই প্রোগ্রামটা লিখে আমরা আস্তে আস্তে ক্লাস শেষের দিকে চলে যাবো। আজকের ক্লাসটা এখানে ইতি টানবো। তো প্রোগ্রাম লিখি, 3টি সংখ্যাকে যোগ করার জন্য প্রোগ্রাম। সবাই লিখো 3টি সংখ্যাকে, এরপর আমি প্রোগ্রামটাকে বিশ্লেষণ করে দিব। আজকের ক্লাস হচ্ছে এতটুকু, ঠিক আছে? 3টি সংখ্যাকে যোগ করার প্রোগ্রাম। আচ্ছা, প্রথমে দেখো, সবাই একটু লেখাটা বোঝার চেষ্টা করবা। আমি একটু সাদা কালার দিয়ে লিখি, প্রত্যেকটা জিনিস বুঝাই দিব, আমি প্রোগ্রামিং এর প্রত্যেকটা অংশ বুঝাই দিব লিখে লিখে সুন্দর করে। এই যে দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h, stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, int মেইন। ওকে, আচ্ছা, এবার int, এখানে একটা int লিখলাম। এ, 3টা ভ্যালু নিলাম, এ বি সি। উত্তর রাখার জন্য নিলাম অ্যান্সার, এই যে অ্যান্সার। প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন, প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন। এরপর এখানে লিখলাম স্ক্যান এফ, এখানে লিখলাম স্ক্যান এফ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। ওকে, এখানে লিখলাম এম%। আচ্ছা, একসাথে লিখি, তিনোটা একসাথে লিখি। পার্সেন্ট ডি একবার, পার্সেন্ট ডি দুইবার, পার্সেন্ট ডি তিনবার, এম% এ, এম% বি, এম% সি, সেমিকোলন। ঠিক আছে, অ্যান্সার সমান, অ্যান্সার সমান এ প্লাস বি প্লাস সি, সেমিকোলন। ঠিক আছে, এরপরে সর্বশেষ প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, এখানে কমা, অ্যান্সার। ওকে, এরপর এখানে লাস্টে রিটার্ন জিরো, রিটার্ন জিরো। ওই যে প্রোগ্রাম সাকসেসফুলি যদি রান হয়, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবা। ওকে, আমি এরপরে বিশ্লেষণ করব, এটা তোমরা সুন্দর করে লিখে শেষ করো। তোমাদের থেকে আর 5 মিনিট সময় চেয়ে নিলাম। এরপর আমি সুন্দর করে এটা বিশ্লেষণ করব। লিখা শেষ করে সবাই একবার ডান লিখো, লিখা শেষ করে সবাই একবার ডান লিখো, লিখা শেষ করে। ওকে, এই ক্লাস কেমন লাগতেছে বলো না? স্যার, আপনার লেখা তো আমার মতো বাঁকা। এটা কি অপমান করছো নাকি প্রশংসা করছো, বুঝলাম না। এটাকে অপমান করছো নাকি প্রশংসা করছো? আচ্ছা, সব বুঝাই দিব, সব বুঝাই দিব, কেন পার্সেন্ট দিচ্ছি, কেন এম% দিচ্ছি, সব বুঝাই দিব। আগে লিখেন, যা আছে লিখেন, সব বুঝাই দিব, দেখেন। ওকে, আহা হা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সাইমা খুবই ভালো, সাইমা খুব ভালো একটা মেয়ে, সাইমার ক্লাস নোট গুলা খুব সুন্দর। ওকে, যারা পড়ো ক্লাস নোট করো তাদের কথা আমার মনে থাকে। আচ্ছা, এতক্ষণ পরে বলতেছে আহ স্যার প্রশ্নটা কি ছিল, তার মানে বোঝা গেছে সে ক্লাসের অর্ধেকে যুক্ত হয়েছে। সে যে ক্লাসের অর্ধেকে আসছে এটার প্রমাণ হচ্ছে সে এখন এসে প্রশ্ন করতেছে প্রশ্নটা কিসের। 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা শোনো, প্রথমে আমি বলি, একটা প্রোগ্রাম যখন আমরা শুরু করি, সর্বপ্রথম যে হ্যাশট্যাগ দিয়ে যা লিখি এটার নাম হলো হেডার ফাইল। হেড মাথা, এই যে হেডার ফাইল। ওকে, এটাকে বলা হয় হেডার ফাইল। এটা কি করে, এই হেডার ফাইলের কাজটা কি, প্লিজ প্রত্যেকটা অংশ একটু মনোযোগ দিয়ে শোনো। অনেক সময় পরীক্ষায় প্রোগ্রাম দিয়ে বলবে প্রোগ্রামিং এর প্রত্যেকটা অংশকে ব্যাখ্যা করো। পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসে, একটা প্রোগ্রাম দিয়ে বলে প্রোগ্রামিং এর প্রত্যেকটা অংশকে ব্যাখ্যা করো। তাহলে সর্বপ্রথম হ্যাশট্যাগ দিয়ে আমরা যা লিখি সেটাকে বলা হয় হেডার ফাইল। হেডার ফাইল কি কাজ করে? হেডার ফাইল হচ্ছে আমরা যখন একটা কম্পিউটারে প্রোগ্রাম রান করি, এটা রান করার জন্য কিছু সোর্স ফাইল দেওয়া থাকে। কোথায় সোর্স ফাইল দেওয়া থাকে জানো? এই যে এখানে সি ড্রাইভে। সি ড্রাইভে হচ্ছে আমাদের প্রোগ্রাম রান করার জন্য, ভালো করে খেয়াল করেন, এই যে এদিকে আসেন, সি ড্রাইভের মধ্যে, এই যে সি ড্রাইভে, কম্পিউটারের সি ড্রাইভে দেখছেন এখানে কিছু প্রোগ্রাম ফাইল দেওয়া আছে, দেখছেন? এদিকে তাকান, এই যে প্রোগ্রাম ফাইল দেওয়া আছে, দেখছেন? প্রোগ্রাম ফাইল। এই যে প্রোগ্রামটা রান করার জন্য
এই যে তোমরা যে হ্যাশট্যাগ কেন ইউজ করো, তোমরা হ্যাশট্যাগ কেন ইউজ করো, আন্দোলনের সময় কেন হ্যাশট্যাগ ইউজ করছিলা, এটার সাথে সংযোগ করে, হেডার ফাইলের সাথে কি করে সংযোগ, ওই সোর্স ফাইলের সাথে সংযোগ করে। তাহলে তোমরা কি লিখবা, হেডার ফাইল হচ্ছে কি করে বলতো, হেডার ফাইল হচ্ছে কি প্রোগ্রাম রিলেটেড, সোর্স ফাইলের সাথে সংযোগ করে। প্রোগ্রামিং, আমি যে প্রোগ্রামটা রান করতেছি সেটার সাথে কম্পিউটারের অপারেটিং সিস্টেমে প্রোগ্রাম রিলেটেড যে সোর্স ফাইলগুলো আছে সেই সোর্স ফাইলগুলোর সাথে সংযোগ স্থাপন করে। কি বললাম, হেডার ফাইল কি করে, প্রোগ্রাম রিলেটেড কম্পিউটার অপারেটিং সিস্টেমে যে সোর্স ফাইলগুলো দেওয়া থাকে সেই সোর্স ফাইলগুলোর সাথে সংযোগ স্থাপন করে। এবং এটা studio.h, ম্যাক্সিমাম ফলাফল পরীক্ষা লিখে স্টুডিও, এটা কি স্টুডিও রে, ওই এটা স্টুডিও, এটা স্টুডিও না, এটা হচ্ছে studio.h। ওকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপর দেখেন প্রত্যেকটা প্রোগ্রাম একাধিক ফাংশন থাকতে পারে, আরো অনেক ফাংশন থাকতে পারে বড় বড় প্রোগ্রামিং এ, কিন্তু একটা ফাংশন অবশ্যই থাকবে, এটার নাম হলো মেইন ফাংশন। এই যে মেইন ফাংশন মাস্ট বি থাকবে, এটা হলো মেইন ফাংশন। কিভাবে লিখে দেখেন, আইএনটি স্পেস মেইন দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, এই যে মেইন ফাংশন এখানে শুরু, মেইন ফাংশন লিখা শেষ, এইচটিএমএল এর মতো। এইচটিএমএল এ কি করো, বডি শুরু বডি শেষ, ঠিক সেম এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর ভিতরে লেখাগুলো হচ্ছে মেইন ফাংশনের লেখা। এবার এই জায়গাটা ভালো করে আসো, এই জায়গাটা একটু ভালো করে দেখো, আইএনটি ইন্টিজার, এটাকে বলা হয় ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা ইন্টিজার। আমি যা যোগ করতেছি পূর্ণ সংখ্যার যোগফল। কয়টা সংখ্যাকে যোগ করব, তিনটা। এই যে এটাকে বলা হয় ডেটা টাইপ, এই জায়গাটাকে বলা হয় ডেটা টাইপ ঘোষণা, লিখে রাখো ডেটা টাইপ ঘোষণা, চলক ঘোষণা, এটা হচ্ছে ডেটা টাইপ। এবং পাশে ব্র্যাকেটে লিখে রাখো এই লাইনটার নাম হচ্ছে চলক ঘোষণা বা ভেরিয়েবল ডিক্লার, চলক ঘোষণা বা ভেরিয়েবল ডিক্লার, ভেরিয়েবল ডিক্লার, চলক ঘোষণা। এটা কালকে শিখাবো, এটার কিছু নিয়ম আছে, যখন ক্লাস নিব নেক্সট ক্লাসে শিখাবো যে চলক ঘোষণার নিয়ম। এই যে দেখো ডেটা টাইপ ইন্টিজার, ডেটা টাইপ, চলক ঘোষণা মানে কোন ধরনের চলক, আমি কি কি ব্যবহার করব, এই প্রোগ্রামিং এ কি কি সিনট্যাক্স ব্যবহার করব সেটা ঘোষণা করতেছি। তাহলে আমি ঘোষণা করলাম আমি এ ব্যবহার করব, বি ব্যবহার করব, সি এবং একটা অ্যান্সার ব্যবহার করব, অ্যান্সার। এই তিনটা জিনিস আমি ব্যবহার করব। এখানে কি কি ধরা যায়, কি কি ঘোষণা করা যায়, এটার নিয়মটা আগামীকালকের ক্লাসে শিখাবো, চলক ঘোষণার নিয়ম। এবার দেখেন scanf কে বলা হয় ইনপুট ফাংশন, প্রোগ্রামিং এর সবচেয়ে দুইটা জনপ্রিয় ফাংশন, লাইব্রেরি ফাংশনের নাম। একটা হচ্ছে ইনপুট ফাংশন, যখন কোনো কিছু ইনপুট নিতে হয় তখন লিখতে হবে scanf, যখন কোনো কিছু ইনপুট নিতে হয় তখন লিখতে হয় scanf, যখন কোনো কিছু আউটপুট দিতে হবে তখন লিখতে হবে printf, তখন লিখতে হবে printf। পরীক্ষায় আসতে পারে scanf এবং printf এর ফ্লো চার্ট কোনটা, এই যে সামন্তরিক, সামন্তরিক হচ্ছে scanf এবং printf এর ফ্লো চার্ট, ইনপুট এবং আউটপুটের ফ্লো চার্ট। scanf এর জন্য ইউজ করতে হবে সামন্তরিক, আউটপুটের জন্য printf এর জন্য ইউজ করতে হবে সামন্তরিক। তাহলে কয়টা ভ্যালু ইনপুট নিব, তিনটা। এই যে দেখেন কয়টা ভ্যালু, তিনটা। পার্সেন্ট ডি, এই যে লাল কলম দিয়ে দেখাচ্ছি, একটা ডেসিমেল, পার্সেন্ট ডি মানে হচ্ছে ডেসিমেল। একটু আগে একজনে জিজ্ঞেস করছে স্যার পার্সেন্ট কেন দিতে হচ্ছে, ডেসিমেল ভ্যালু ইনপুট নিব, একটা ডেসিমেল ভ্যালু। এই যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার বলে এটাকে, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি, ইন্টিজার লিখলে পার্সেন্ট ডি দিতে হবে। ইন্টিজার নির্ধারণ করে দেয় তুমি ডেসিমেল ভ্যালু ইনপুট নিবা। তার মানে এই যে ভালো করে খেয়াল করেন, এখানে পার্সেন্ট ডি মানে একটা ডেসিমেল ভ্যালু, পার্সেন্ট ডি মানে আরেকটা ডেসিমেল ভ্যালু, পার্সেন্ট ডি মানে 3 নাম্বার ডেসিমেল ভ্যালু, তিনটা ডেসিমেল ভ্যালু। প্রথমটা হচ্ছে এই যে এম%, একটা এন চিহ্ন যখন প্রোগ্রামিং এ ব্যবহার হবে এটার নাম হচ্ছে এম%, এম% বলা হয়। একটা প্রোগ্রামিং এ যখন একটা এন চিহ্ন ব্যবহার হয় তখন এটাকে বলা হয় এম%, লিখে রাখেন, এটাকে বলা হয় এম% চিহ্ন, এটাকে বলা হয় এম% চিহ্ন। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে মেমোরিতে, এই যে এইভাবে মেমোরিতে, কম্পিউটারের মেমোরিতে এখন জায়গা করে ফেলছে সে, একটা এর জন্য, একটা বি এর জন্য, একটা সি এর জন্য, এই যে মান ঢোকার জন্য জায়গা রেডি করে ফেলছে। কিভাবে রেডি করছে, এই যে দেখেন পার্সেন্ট ডি এম%, তার মানে সে বলে দিচ্ছে এখানে একটা ডেসিমাল মান ঢুকবে, একটা পূর্ণ সংখ্যার মান ঢুকবে মেমোরি কার্ডে, বলে দিছে সে মেমোরিকে, কম্পিউটার মেমোরিকে। এবার পার্সেন্ট বি সাথে সাথে বলবে এখানে বি এর একটা মান ঢুকবে, পার্সেন্ট সি এম%সি সাথে সাথে বলবে এখানে একটা সি এর মান ঢুকবে। তিনটা মানের জন্য সে ভ্যালু ক্রিয়েট করে ফেলছে, জায়গা ক্রিয়েট করে ফেলছে। এরপরে তিনটা মান আমি দিয়ে দিলাম কম্পিউটারকে, বি সি, তিনটা মান আমি দিলাম, তুমি 7 দিলা, 8 দিলা, 9 দিলা।
তারপরে সুন্দর করে যোগ করে যোগফলটা আনসারের ভিতরে রাখবে এবং পার্সেন্ট ডি অ্যান্সার, অ্যান্সার লিখার সাথে সাথে অ্যান্সারের ভিতর যে আউটপুটটা জমা হয়েছে, যে মানটা জমা হয়েছিল সে সেটা শো করে দিবে। ধরো তুমি ইনপুট দিলা 10, 20, 30, তাহলে আউটপুট দেখানোর সময় সে সাথে সাথে দেখাই দিবে 60, যোগফল হচ্ছে 60, অ্যান্সারটা দেখা দিবে প্রিন্টএফ। এবং অ্যান্সারের ভিতর যে ডেসিমাল মানটা, দেখো স্ক্যানএফ আর প্রিন্টএফ এর পার্থক্য কোথায়? স্ক্যানএফ এ তুমি পার্সেন্ট এম% লিখো, কিন্তু প্রিন্টএফ এ কোনো এম% হবে না। ওকে, ভালো করে সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার একটু ধীরে ধীরে বলি, আবার একটু ধীরে ধীরে। আজকের প্রোগ্রামিং কে কে পারবে? যারা এই প্রোগ্রামিংটা দেখে দেখে 6-7 বার লিখবে আজকে রাতে, তাদের আর জীবনে প্রোগ্রামিং সমস্যা হবে না। যে লিখবে না তার প্রত্যেকদিন কষ্ট হবে। যে 6-7 বার লিখবে, সিনট্যাক্স গুলা ক্লিয়ার করে ফেলবে, কোথায় এম% লিখতে হয়, কোথায় এন্ড লিখতে হয়, যে সবগুলা ক্লিয়ার করে ফেলবে, তার কোনো প্রকার তার কষ্ট হবে না, কোনো প্রকার তার কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে একবার বলেন, আমি আবার বলি। প্রথম কাজ হেডার ফাইল লিখা, মেইন ফাংশন লিখা, ভেরিয়েবল চলক ঘোষণা, ডাটা টাইপ লিখবো, কয়টা চলক আছে উত্তর রাখার জন্য একটা, মান যতটা নিবা সবগুলা ছোট হাতের অক্ষর। আর একটা কথা মনে রাখবা, প্রোগ্রাম কেস সেনসিটিভ ভাষা। প্রোগ্রামকে কেস সেনসিটিভ ভাষা বলা হয় কেন? প্রোগ্রামিং এ বড় হাতের অক্ষর বড় হাতে লিখতে হবে, ছোট হাতের অক্ষর ছোট হাতে লিখতে হবে। তুমি যদি এখানে বড় হাতে লিখছো, এখানে যদি ছোট হাতে লিখো, প্রোগ্রাম রান হবে না। এখানে ছোট হাতে লিখলে এখানে ছোট হাতে লিখতে হবে, যেভাবে লিখছো এভাবে লিখতে হবে। প্রোগ্রাম খুবই কেস সেনসিটিভ। এখানে ছোট হাতের অক্ষর ছোট হাতের, বড় হাতের অক্ষর বড় হাতের। কিন্তু HTML কেস সেনসিটিভ ভাষা নয়। HTML এ বড় হাতের অক্ষরে লিখতে পারো, ছোট হাতের অক্ষরে লিখতে পারো, মিক্স করেও লিখতে পারো। HTML এ কোনো সমস্যা নাই। তুমি HTML কে এভাবে লিখলেও কোনো প্রবলেম হবে না, তুমি HTML এ যদি বড় হাতের অক্ষর দিয়ে লিখলেও কোনো সমস্যা হবে না। HTML কেস সেনসিটিভ নয়, কিন্তু প্রোগ্রামিং কেস সেনসিটিভ। প্রোগ্রামিং এ প্রত্যেকটা অক্ষর বড় হাতেরটা বড় হাতের, ছোট হাতেরটা ছোট হাতে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এবার আসেন, আচ্ছা এবার দেখেন, এই পড়াশোনার সময় তোমরা পড়াশোনার সময় এরকম যদি উল্টাপাল্টা কথা বলো, স্যার আমি এসএসটি আইসিটি স্টুডেন্ট পেড বেসে শিক্ষার্থী, যে 20 বার করে হোমওয়ার্ক করছি। 20 বার করে হোমওয়ার্ক করছো দেখে তো আজকে তোমরা এত ভালো। আমাদের স্টুডেন্টের সামনে দাঁড়াইতে পারবে কেউ? ইনশাল্লাহ এত সহজ না। 20 বার করে হোমওয়ার্ক করে করে তো তোমাদেরকে রেডি করছি। আচ্ছা দেখো, প্রোগ্রামিং আমি আবার দেখাই, এখানে স্পষ্ট লেখা আছে। আসলে আমি লিখে পড়াতে পছন্দ করি, তোমার সামনে লিখে আমার ভালো লাগে, সত্যি কথা। এই যে দেখো এখন আছে, দেখো এদিকে আসো, সবাই এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। তোমার সামনে আমার লিখতে ভালো লাগে সেজন্য লিখছি। 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। এই যে দেখো, প্রথমে হেডার ফাইল লিখবা, মাস্ট হেডার ফাইল ইনক্লুড studio.h। মেইন ফাংশন শুরু করবা, ইন্টিজার এবিসি সাম, এখানে সামও ধরা যাবে অ্যান্সারও ধরা যাবে, যেটা ইচ্ছে সেটা। অনেকের প্রশ্ন করতে পারো, স্যার আপনার বইতে তো এই প্রিন্টএফ লাইনটা লেখা আছে, স্ক্যানএফ এর উপরে প্রিন্টএফ লিখলেও ভালো, না লিখলেও ভালো, কিচ্ছু হবে না। ভালো করে কি বলছি সবাই আমার সাথে সাথে একবার বলেন, স্ক্যানএফ এর উপরে প্রিন্টএফ, এটা লিখলেও চলবে না লিখলেও চলবে, কোনো প্রবলেম হবে না। স্ক্যানএফ এর উপরে প্রিন্টএফ, এটা লিখলেও চলবে না লিখলেও চলবে, কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা এবার দেখেন, স্ক্যানএফ %d তিনবার, কমা দিয়ে এখানে কমা দিছি, এম%a এম%b এম%c, সাম, এই যে এখানে সাম ধরছি দেখে এখানে সাম লিখছি, এখানে অ্যান্সার ধরলে অ্যান্সারই লিখতাম, একই কথা। এ বি সি যোগ করা, প্রিন্টএফ, এটা না লিখলেও চলবে, দা রেজাল্ট অফ সাম ইস, এটা না লিখলেও চলবে, %d সাম সমান রিটার্ন 0। একই জিনিস দেখেন, একই জিনিস, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। সবাই একটু খেয়াল করেন, সেম জিনিস, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, সেম জিনিস। ঠিক আছে, আবার আমি আপনাদেরকে সেই পরিচিত ফ্লো চার্টটা একটু দেখাই দিই। আবার আমি তোমাদেরকে সেই পরিচিত ফ্লো চার্টটা দেখাই দিই। আমাদের বইতে দেখছো এইভাবে একসাথে দেওয়া আছে। ওকে, এটা স্ক্যান করলে সি প্রোগ্রামিং এর বেসিক লেকচার দেখতে পারবেন। এই যে দেখেন, স্টার্ট, ইনপুট, সাম, প্রিন্টএফ সাম, আউটপুট। এবার শুরু করি, অ্যালগরিদম গ্রহণ করি, মানকে যোগ করি, যোগফল সমাপ্ত করি। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগরিদম, তিনটা একসাথে দেওয়া। পরের পেজেও সেম, প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগরিদম।
তিনটা একসাথে দেওয়া, পরেও সেম প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগোরিদম, তিনটা একসাথে দেওয়া। এভাবে দেখেন প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগোরিদম সব এভাবে একসাথে দেওয়া আছে সুন্দর করে যা যা লাগবে। ওকে, দেখেন এভাবে দেওয়া আছে প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগোরিদম, সবগুলা এভাবে দেওয়া আছে। এবং সেই সাথে ফর লুপ, ডু লুপ, হোয়াইল লুপ, ইফ দুটো একসাথে কম্পারিজন করে করে। আচ্ছা, এরপরে লাস্টে এর কিছু এর প্রোগ্রাম যেগুলো লাগবে সেগুলো, আর ফাইনালি সুইচ কেস, আর শেষে হচ্ছে এই অধ্যায়ের উপর বোর্ড প্রশ্নের উত্তর। ঠিক আছে, বইয়ের 24-এ কি প্রশ্ন আসছে উত্তর সহ। আচ্ছা, যাই হোক, বলেন ক্লাস কেমন লাগছে আপনাদের? এবার বলেন কোনো প্রশ্ন আছে কিনা, সবাই একটু বলেন তো ক্লাস কেমন লাগছে, কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, লাস্টে ডি এর পর সেমিকোলন হবে কিনা? না না, এখানে সেমিকোলন হবে না, এখানে ইনভার্টেড কমা, এখানে কমা, এম% এ কমা, এম%, বি কমা, এম%, সি। ওকে, আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা ভালো করে করো, যাদের কঠিন লেগেছে তারা পারলে আরেকবার করো, এভাবে লেগে থাকো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি জীবনে একবার আমার প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করে যেতে পারো, তোমার আইসিটি তে প্লাস আসবে আসবে, একদিন তুমি আইসিটি প্রাইভেট পড়ানোর মতো সাহস করতে পারবা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, এটা আল্লাহর রহমত। আমি তোমাকে বেসিকে ভরপুর করব, আমি তোমাকে নলেজে ভরপুর করব, চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, আমি চেষ্টা করব। ওকে, ইনশাল্লাহ। তাহলে সবার জন্য শুভকামনা রইল, নামাজের সময় হয়ে গেছে, অনেকে এশারের নামাজ জামাতে পড়বে। আর হচ্ছে আমি আবারও বলছি, বইয়ের জন্য দয়া করে এত প্রশ্ন করবেন না প্লিজ। ওকে, আমাদের বইতে কোনো ডিসকাউন্ট নেই, এটাও বলে দিচ্ছি। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে কোনো ডিসকাউন্ট নেই। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করেন, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে ফেসবুকে সার্চ করেন। ঠিক আছে, আর যারা ফেসবুকে অ্যাক্টিভ না তারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই যে হোয়াটসঅ্যাপ, এখানে নক দিতে পারেন বইয়ের জন্য। ওকে, ওকে, ওদের আই এডুকেশনের পেজে বিরক্ত করবেন না। ঠিক আছে, বইয়ের জন্য এখানে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আর নতুবা এই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করেন। বইয়ের দাম ফিক্সড, এখানে দয়া করে কেউ দাম করবেন না, আগে থেকে বলে দিচ্ছি। ইনশাল্লাহ আর বই পাবেনও না, মাত্র আমি গতকালকে যতটুকু জানি 192 সেট বই আছে, এই যারা নিতে পারবেন এরাই। আজকের ক্লাসে সবাই নিলেও তো বই পাবে না। আচ্ছা, এনিওয়ে, আল্লাহ বর্ষা, সবার জন্য শুভকামনা রইল, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, যারা এত কষ্ট করে ক্লাসগুলো করতেছো, আল্লাহ যাতে তোমাদের সবাইকে অবশ্যই অবশ্যই ক্লাস নিশ্চিত করে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।